মঈন ভাই, আমরা শুরু করি। হ্যাঁ, অবশ্যই। আচ্ছা, বিস্তার সাহিত্য চক্র, এটি আমাদের যে আদি প্রতিষ্ঠান, মূল প্রতিষ্ঠান বিস্তার চিটাগং আর্টস কমপ্লেক্স, তার একটি সহযোগী সংগঠন। সেখান থেকে আমরা গত 2 সপ্তাহ হলো একটি সাপ্তাহিক অন্তর্জাল সাহিত্যালাপের আসর আয়োজন করেছি। আজকে এটা 3য় পর্ব। অনুষ্ঠানটির নাম পাণ্ডুলিপি করে আয়োজন। আজকে 3য় পর্বের অতিথি হিসেবে এসেছেন আমাদের মাঝে একজন অত্যন্ত প্রিয়ভাজন, শ্রদ্ধেয় ব্যক্তিত্ব আমার, এবং বাংলাদেশের সাহিত্য জগতের খুবই প্রতিভা সম্পন্ন এবং খুবই গুণধর একজন ব্যক্তিত্ব। কিন্তু আমাদের জাতীয় সংস্কৃতির যেটা আছে একটা কারণ, সেই কারণেই তিনি খানিকটা নেপথ্যে রয়ে গেছেন, খানিকটা প্রচারের আড়ালে রয়ে গেছেন আর কি। কিন্তু তাকে বাদ দিয়ে, তাকে উপেক্ষা করে আমাদের সাহিত্য জগতে কোনো বৌদ্ধিক আলোচনা অসম্পূর্ণ বলে আমি মনে করি। তার নাম মঈন চৌধুরী। আমার এখানে দুজন শ্রোতা আমি এই মুহূর্তে দেখতে পাচ্ছি। একজন কিশোর ইমদাদ, সেও একজন লেখক, আমার ক্যাডেট কলেজের অনুজ, ফৌজদারহাট ক্যাডেট কলেজের, নিজেও একজন লেখক। তো কিশোরকে আমি জানতে চাচ্ছি, তুমি কি মঈন ভাইয়ের নাম আগে শুনেছিলে? না, আমার সাথে আসলে ওনার সেভাবে পরিচয় নেই, আপনার মাধ্যমে জানতে পারলাম। আচ্ছা, ঠিক আছে। অনিল, আপনি জানতেন? আচ্ছা, অনিল শুনতে পাচ্ছে না। এটা বোঝা গেল যে আসলে আমাদের সাহিত্য জগতে সেইভাবে গুণী ব্যক্তিদেরকে সামনে আনা হয় না। তো এই জন্য আমি শুরুতে একটা একটু দীর্ঘ একটা আমি পরিচিতি বক্তব্য রাখবো ওনার সম্পর্কে, তোমরা এটা মন দিয়ে শুনবে আর কি। মঈন চৌধুরী জন্মেছেন কলকাতায় 1947 সালে, এবং জন্মেছেন এমন একজন ব্যক্তির ঔরসে, তিনিও স্বনামেই আমাদের সাহিত্য জগতের একজন প্রতিষ্ঠান তুল্য ব্যক্তিত্ব। তার নাম চৌধুরী শামসুর রহমান। তিনি বাঙালি মুসলমান সম্পাদিত প্রথম দৈনিক পত্রিকার সম্পাদক ছিলেন। সুলতান, সেই কলকাতা থেকে বেরিয়েছিল যে, হ্যাঁ। এবং 1949 সালে পাকিস্তান, তৎকালীন পূর্ব পাকিস্তান আসার পর তিনি পাকিস্তান সরকারের যতগুলো সরকারি পত্রিকা ছিল সবগুলোর জার্নাল অফ দ্য এডিটর্স ছিলেন তিনি। এবং পাশাপাশি নানা রকম গবেষণা, অনুবাদ, লেখালেখি ইত্যাদি করেছেন। তার একটি বই তো একেবারেই প্রতিকৃত গ্রন্থ, সুফিবাদ নিয়ে যেটা লেখা আর কি। বাংলাদেশে সুফিবাদ নিয়ে আলোচনা করতে গেলে ওনার বইটার কাছে সবার আগে যেতে হয়। এছাড়া তার রয়েছে মুসাফির নামে একটি চমৎকার গ্রন্থ, রয়েছে গৌর পান্ডিয়ার স্মৃতি। আমি তার বাবার কথা বলছি। তো সেই বাবার পুত্র মঈন চৌধুরী, তো বলাই বাহুল্য তিনি না চাইলেও রক্তের মধ্যেই অনেক কিছু তিনি বহন করে নিয়েছেন, এবং তার স্ফুরণ ঘটেছে তার জীবনভর। তিনি পেশায় অনেকটা আমারই ধরনের, তিনি প্রকৌশলী, কিন্তু একটা বিশেষ ধরনের প্রকৌশলী। তিনি ভূপ্রযুক্তি প্রকৌশলী, জিওলজিক্যাল, জিওটেকনিক্যাল ইঞ্জিনিয়ার। কিন্তু তিনি কাজ করেছেন প্রায় গোটা জীবনটাই দেশের বাইরে, পৃথিবীর বহু দেশ। একটু আগে জানলাম তিনি 37টা দেশে এই ধরনের তার পেশাগত কাজে গেছেন, কাজ করেছেন, এবং উপদেষ্টা হিসেবে এখন কাজ করছেন, ভূ প্রকৌশল উপদেষ্টা। কিন্তু তার রক্তে যে সাহিত্য, রক্তে যে বিদ্যা চর্চা, রক্তে যে কবিত্ব, রক্তে যে চিত্রকলা, তা তিনি অব্যাহত রেখেছেন। এবং এরই মধ্যে তার গ্রন্থ সংখ্যাও একেবারে কম নয়, প্রায় গোটা 25 বই তিনি রচনা করেছেন। খান 10 কবিতার বই আছে, তার মধ্যে আবার একটি আছে ইংরেজি ভাষায়, আছে গোটা 12 প্রবন্ধ গ্রন্থ, এবং তার যে প্রথম প্রবন্ধ গ্রন্থ দ্য ইন্ডিয়ান ফিলসফি, সেটাও ইংরেজি ভাষায় লেখা। এবং মঈন চৌধুরীর বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে উনি প্রবন্ধগুলা লেখেন খুবই দর্শন, আমাদের প্রাচ্য দেশীয় দর্শন, পাশ্চাত্য দর্শন, সাহিত্য সমালোচনা, সাহিত্য তত্ত্ব, এই সমস্ত একেবারেই জ্ঞান কাণ্ডের উচ্চ মার্গের জিনিস নিয়ে। এবং বলা যেতে পারে তার হাত ধরেই কিন্তু এই বাংলাদেশে, সাম্প্রতিক বাংলাদেশে এই ধরনের দর্শন চর্চা, তরুণদের মধ্যে দর্শন চর্চা, সাহিত্য তত্ত্বের চর্চার যে জনপ্রিয়তা, সেটা তার হাত দিয়ে হয়েছে। এবং একটি বইয়ের নাম আমি বলে রাখছি, বইটি অসাধারণ একটি গ্রন্থ, সৃষ্টির সিঁড়ি। এটি বেরিয়েছিল পাঠক সমাবেশ থেকে 90-এর গোড়ার দিকে। অসাধারণ গ্রন্থ। দর্শন বলতে আমরা মনে করি খুব জটিল একটা বিষয়, তা নয়, কিন্তু তিনি খুব সহজ চালে সুন্দরভাবে এই তত্ত্বগুলোকে আমাদের মধ্যে পরিচিত করেছেন। এরপরও তিনি একাধিক বই লিখেছেন। ফুকোর উপর তার বই আছে, ফুকোর মানব। উইটগেনস্টাইনকে নিয়ে লেখা বই আছে, নামগুলো শুনলেই বোঝা যাচ্ছে এগুলো সহজ বিষয় নয়। তো
তো তার সমস্ত প্রবন্ধগুলোকে নিয়ে সম্প্রতি কয়েক বছর আগে একটা বই বেরিয়েছে মঈন চৌধুরীর প্রবন্ধ সংগ্রহ, সেটি একটা সংগ্রহযোগ্য গ্রন্থ। অতি সম্প্রতি বেরিয়েছে মঈন চৌধুরীর দার্শনিক বা দর্শন বিষয়ক প্রবন্ধের একটা সংগ্রহ বেরিয়েছে আর কি। আর মঈন চৌধুরীর আরো একটা আগ্রহের বিষয় বাংলা ভাষা, বানান, বাঙালির ইতিহাস, বাঙালির সমাজ ইত্যাদি। তিনি অসাধারণ চমৎকার ছোট্ট একটা বই আছে, এটা হতে ক্ষীণকায় কিন্তু তা ওজনে অনেক ভারী বই। তার বইটার নাম হচ্ছে বাঙাল জাতীয়তাবাদ। তিনি বাঙালি জাতীয়তাবাদ, বাংলাদেশি জাতীয়তাবাদ, দুই জাতীয়তাবাদের মাঝখানে একটা নিজস্ব জাতীয়তাবাদের তিনি একটা উদ্গাতাই বলা যেতে পারে, ভাবেন। তিনি মৌলিক ভাবুক, অনেক মৌলিকভাবে চিন্তা করেন। এছাড়া বাংলা বানান নিয়ে তার বই রয়েছে গোটা দুই। আরেকটা বই আছে ভাষা মনস্তত্ত্ব, বাংলা ও বাঙাল সংস্কৃতি। এবং বাংলা বানান নিয়ে তার সঙ্গে কলিম খানের যে দীর্ঘ একটা বিতর্ক হয়েছে, সেটি গ্রন্থাকারে প্রকাশিত হয়েছে। খুবই সমৃদ্ধ একটি বিতর্ক, কলিম খান যিনি ক্রিয়াভিত্তিক ভাষাতত্ত্বের জনক, তার সঙ্গে। আর এর বাইরে তিনি প্রান্ত নামে একটি চমৎকার সাহিত্য পত্রিকা সম্পাদনা করেছেন দীর্ঘ 10 বছর। 10টি সংখ্যা বেরিয়েছে প্রান্ত। আমার সৌভাগ্য আমার নিজের অনুবাদ করা একটি দার্শনিক প্রবন্ধ, এডমন্ড হুসার্লের বিখ্যাত প্রবন্ধ অরিজিন অফ জিওমেট্রি, এটার বাংলাটা তার পত্রিকাতেই ছাপা হয়েছিল কোন একটি সংখ্যায়। আর তার সবচেয়ে আরো উল্লেখযোগ্য দুটি পরিচয় আমি বলেই আমি তার সঙ্গে আলাপ শুরু করব। তিনি একজন শৌখিন চিত্রকর্মী, তিনি চিত্রকর, ছবি আঁকেন এবং বেশ ভালো ছবি আঁকেন। এতটাই যে তার তিনটা প্রদর্শনী হয়েছে, তিনটাই দেশের বাইরে। একটা হয়েছে অস্ট্রিয়ায় ভিয়েনায়, একটা হয়েছে গ্রিসের অ্যাথেন্সে, আরটা হচ্ছে ফ্রান্সের প্যারিসে। এবং তার ঘরে যদি কখনো যাওয়ার সৌভাগ্য হয়, আপনাদের কারো, আমি গেছি, সেটি একটা রীতিমতো একটি চিত্রশালা। তার যে সংগ্রহ, তার যে চিত্রকর্মের সংগ্রহ, অসাধারণ সমৃদ্ধ সংগ্রহ। দেশি বিদেশি সব বড় বড় শিল্পীদের কাজ রয়েছে, তারপরে রয়েছে অ্যান্টিক, পুরাতাত্ত্বিক নিদর্শন ইত্যাদি। সবচেয়ে বড় কথা, ওখানে একটি ছবি আছে তার বাবা, যার কথা বললাম, চৌধুরী শামসুর রহমান, তার একটা প্রতিকৃতি আছে। এবং সেটা কে এঁকেছেন জানেন? সেটি এঁকেছেন খোদ যামিনী রায়। যামিনী রায়ের আঁকা তার বাবার একটি প্রতিকৃতি তার ঘরেও রয়েছে আর কি। তো আমি একটা লম্বা একটা সূচনা বক্তব্য দিলাম তাকে একটু মূল পরিপ্রেক্ষিতে ধরার জন্য, বোঝার জন্য যে আমরা কোন ব্যক্তিটিকে আজকে আমাদের মাঝখানে পেয়েছি আর কি। তার সঙ্গে কথা বলার জন্য 1 ঘন্টা খুবই অল্প, তবে অন্তত একটা পরিচিতি তো হলো, একটা আনুষ্ঠানিক যোগাযোগ তৈরি হলো। এরপরে আমরা তাকে নিয়ে আরো কাজ করবো। তো মঈন ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি, আমাদের অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। আর আপনি আমার সম্বন্ধে অনেক বেশি বলে ফেলেছেন, আমি এতটা বলার লোক নই বোধহয়। একটি তথ্য তো বাড়িয়ে বলিনি, প্রত্যেকটা তো কাগজে কলমেই আছে, তাই না? একটি তথ্য বাড়িয়ে বলিনি। তো আমরা আলোচনা শুরু করি। আলোচনায় যা হয়, আমরা সবাই এখন এমন একটা সময়ের ভিতর দিয়ে যাচ্ছি, প্রত্যেকেই যতই হাসছি, যতই নানা রকম আড্ডা দিচ্ছি, কিন্তু আমাদের মনের ভেতরে এক অদ্ভুত ভাঙচুর, অদ্ভুত আতঙ্ক, অস্থিরতা, অনিশ্চয়তা কাজ করছে এই করোনাকে নিয়ে। এবং এটা প্রত্যেকটা মানুষের মনোজগতে একটা প্রবল ভাঙচুর এনেছে বলে আমি মনে করি। এবং আমরা প্রত্যেকেই নানা ধরনের বোধোদয়, উপলব্ধি এর ভেতর দিয়ে যাচ্ছি। হ্যাঁ, তো আপনি যেহেতু একজন চিন্তাশীল ব্যক্তি, একজন দার্শনিক মানুষ, এবং আপনি নিজের মতো করে সবকিছুকে দেখেন, আপনার এই গত 5 মাসে এই অভিজ্ঞতার ফলে আপনার ভিতরে কি ধরনের উপলব্ধি জন্মেছে? আপনি কিভাবে দেখছেন বর্তমানকে এবং সামনের করোনা উত্তর পৃথিবীটাকে দেখছেন, সেটা আপনার ভাবনা থেকে যদি আমাদেরকে কিছু আলোকিত করতেন। প্রথম যখন আমি চীন দেশের করোনা ভাইরাস সম্বন্ধে জানলাম, তখন প্রথম থেকেই, যেহেতু আমি বিজ্ঞান মনস্ক একজন মানুষ, আমি ভাইরোলজি পড়া শুরু করলাম যে হোয়াট ইজ করোনা ভাইরাস, এবং তার আরএনএ, ডিএনএ স্ট্রাকচার বিজ্ঞানসম্মতভাবে করোনা ভাইরাসকে জানার চেষ্টা করলাম। করার পরে বাংলাদেশে এবং ইউরোপে, আমেরিকায় যখন এটা প্রবলভাবে ছড়িয়ে পড়লো, তখন কিছুটা বিমর্ষ এবং চিন্তিত হয়েছিলাম। বাংলাদেশ নিয়ে বিশেষ করে আমার চিন্তা ছিল, এই দেশের লোকজন তো স্বাস্থ্য সচেতন এতটা না, এখানে যদি আসে তাহলে এই অতিমারি বা প্যান্ডেমিক বহু মানুষের জীবন নিয়ে নেবে। কিন্তু পরবর্তী পর্যায়ে যখন করোনা বাংলাদেশে, এটা আমি মার্চের দিকে কথা বলছি, তখন দেখলাম যে বাংলাদেশে যে ভাইরাসটা এসছে
সেটা মিউট্যান্ট হিসেবে অন্যগুলি থেকে, যেটা আমেরিকা গিয়েছিল, ব্রাজিলে গেছে, চায়নাতে ছিল, তার থেকে একটু অ্যাগ্রেসিভনেসটা একটু কম ছিল। এখনো যে ভাইরাসটা কাজ করছে বাংলাদেশে, সেটা কিন্তু আমেরিকা বা ব্রাজিলের মতো এতটা অ্যাগ্রেসিভ টাইপ নয়। কিন্তু করোনা ভাইরাস আমাদের দার্শনিকভাবে এবং সাহিত্যিকভাবে বা এই চিন্তা করতে গিয়ে কতগুলো জিনিস উন্মোচন করে দিয়েছে, যা বাঙালির মনস্তত্ত্ব, দর্শন এবং সংস্কৃতির সাথে জড়িত। এই করোনা ভাইরাসের পরে আমি বলবো বাংলাদেশের সরকার, বাংলাদেশের ইন্ডিভিজুয়াল ব্যক্তিত্ব, তাদের মনস্তাত্ত্বিক দিকটা পুরোপুরি আমরা, এবং তাদের কার্যাবলী পুরোপুরি উন্মোচিত হয়ে গেছে। আমরা দেখতে পাচ্ছি যে আমার স্বাস্থ্য বিভাগ কোথায় কি করে, কিভাবে টাকা চুরি করছে। আমাদের ত্রাণ চাল পাঠালে চাল চুরি হয়ে যাচ্ছে। আমাদের 2000-2500 টাকা দিলে সে 2500 টাকাই দেওয়া হচ্ছে না। যেমন আমাদের জাতীয় চরিত্র উন্মোচিত করেছে করোনা ভাইরাস। তারপরে সবচেয়ে বেশি আমি শকড হয়েছি যখন দেখছি বাবার লাশ ফেলে ছেলে পালিয়ে যাচ্ছে, মার লাশ ফেলে ছেলে পালিয়ে যাচ্ছে। এই যে অবস্থাটা, আত্মীয় স্বজন দূরে চলে যাচ্ছে, মানে আমাদের এটা একটা জাতীয় চরিত্র। এই চরিত্র কিন্তু আজকে শুরু হয় নাই। মনস্তাত্ত্বিক ভাবে আমি অনেক বিশ্লেষণ করেছি। পঞ্চম শতক থেকে আমাদের মনের এই বিবর্তনটা শুরু হয়েছিল। পঞ্চম শতকের সে আমলে যখন জাতপাতের বিভাজনটা আসলো, তখনই কিন্তু আমাদের মনের ভিতর সংকীর্ণতা দেখা দিল। আমরা তখন আমি হয়ে গেলাম বেশি, আমরা আর থাকলাম না। জোর করে আমরা হয়তো জাতের ভিতরে আবার জাত তৈরি করলাম, সাম্প্রদায়িক হয়ে গেলাম। হিন্দু ধর্মের ভিতরে আবার ব্রাহ্মণ, শূদ্র, কায়স্থ, নমশূদ্র, অচ্যুত শ্রেণী হয়ে গেল। যার ফলে আমাদের মন গেল আরো ছোট হয়ে, এবং যার ফলে যত সব উদ্ধত কাণ্ড আমরা করতে শুরু করলাম। আমি যাই হোক, এখন আমার কথাটা হলো ভাইরাস নিয়ে। এই মুহূর্তে আমি ভাবছি এই ভাইরাস আগামী ডিসেম্বরের মধ্যে হয়তোবা একটা কিছু, মানে আমি এতটা প্রবল কিছু থাকবে না, এটা আমার ধারণা। আবার কিছুটা শীত পড়লে বাড়তেও পারে। তো দেখা যাক কি হয়। আমাদের আগে আমরা খুব বেশি ভয় পেতাম, এখন তো ভয়টা একটু কমেছে বলে আমার মনে হয়। এবং আমাদের ডেথ রেট কিন্তু যদি সরকার ঠিক হিসাব দিয়ে থাকে, তাহলে 1.5%-এর বেশি না। দেখা যাক কি হয়। আচ্ছা, অনেক ধন্যবাদ। আমরা তাহলে এবার আমাদের যে মূল আয়োজন সাহিত্য, তাতেই প্রবেশ করি। আমার জানার কৌতূহল, একটা তো জানি যে আপনার বাবা নিজে সাহিত্য করতেন, পারিবারিক পরিমণ্ডল ছিল, কিন্তু থাকলেই যে সেখানে তার উত্তরসূরি সবাই সাহিত্যকে আঁকড়ে নেয় তা তো নয়। আপনি কিভাবে সাহিত্যের সঙ্গে জড়িয়ে গেলেন, এবং এতটাই যে একেবারে আপনার জীবনের আজীবন একটা চর্চার একটা ক্ষেত্র হয়ে গেল আর কি, সেই গল্পটা একটু শুনতে চাই। কিভাবে সিরিয়াসলি গুরুত্বের সঙ্গে সাহিত্যকে নিলেন জীবনের সঙ্গে জড়িয়ে? আচ্ছা, আসলে আমাদের কলকাতা থেকে আসার পরে আমরা থাকতাম লালবাগ এলাকায়। পরে আমরা কাকরাইল এলাকায় শিফট করি, এবং আব্বু ওখানে একটা ছোট্ট বাড়ি তৈরি করেছিলেন। সেই বাসার মধ্যে আব্বার বন্ধু বান্ধবের মধ্যে অনেকে আসতেন, ওনার মুরব্বীরা আসতেন। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, কাজী মোতাহার হোসেন, কবি আব্বার বন্ধু ছিল কবি জসিমউদ্দিন, কবি আব্দুল কাদের, আব্বাসউদ্দিন আহমদ, তারপর শওকত
শওকত ওসমান, হ্যাঁ শওকত ওসমান, আশরাফ সিদ্দিকী, ওনারা সব আমাদের বাসায় মাঝে মাঝে কেউ না কেউ আসতেন। আর আমি এই যে পরিবেশটা, এই পরিবেশটা কিন্তু আমার মনকে, আর আব্বা আমার সাথে বিশ্ব সাহিত্য নিয়ে আলোচনা করতেন রাত্রেবেলা, আমার মনের মধ্যে সাহিত্য জিনিসটা ঢুকে যায়। কলকাতা থেকে মন্মথ রায়, অন্নদা শঙ্কর রায়, আমরা কলকাতা গেলে আব্বা নিয়ে যেত, অন্নদা শঙ্কর রায়, মন্মথ রায়, তারপর শৈলজানন্দ মুখোপাধ্যায়, তো ওনাদের দেখেও আমার এই সাহিত্যের দিকে একটা ঝোঁক তৈরি হয়। এবং তখন প্রথম দিকের লেখাগুলি আমাদের স্কুলের দেয়াল পত্রিকা আর কচিকাচার আসর ইত্তেফাকের, ওটার মধ্যে সীমাবদ্ধ ছিল। আমার কবিতা আমি ইত্তেফাকে পাঠাতাম, কচিকাচার আসরে ছাপা হতো। খেলাঘর নামে একটা পত্রিকা বের করতো, কারা মনে নেই কারা বের করতো, ওই খেলাঘরে আমার কবিতা ছাপা হতো। এইভাবে আস্তে আস্তে সাহিত্য জগতের ভিতরে আমার মানে ঢুকে গেলাম। ইউনিভার্সিটিতেও আমরা সাহিত্য, সংস্কৃতি, আমি নাটক করতাম, আমি ছবি আঁকতাম, আমি বহু কিছু করেছি, আমি একটা সিনেমাও করেছি। অতএব মানে আমার এবারে অধিক মানে মানে বেশি কাজ করতে গিয়ে কিছু হয়নি, এরকম একটা অবস্থা আর কি। যাই হোক, ইউনিভার্সিটি থেকে পাশ করার পরে যখন বিদেশে গেলাম, তখন ওখানে গিয়ে স্পার্ক নামে একটা সংগঠন ছিল, ঠিক বিস্তারের মতো। কোন দেশে? ওরা কোন দেশে? কোথায়? বিস্তারের মতো না, কোন দেশে? বিদেশে কোথায়? এটা হচ্ছে অস্ট্রিয়াতে, সালজবুর্গে। আচ্ছা। ওখানে আমরা শনি রোববার সাহিত্য নিয়ে আলোচনা করতাম, দর্শন নিয়ে আলোচনা করতাম, হাইডেগার, ফুকো, দেরিদা, এদের নিয়ে আলোচনা হতো। এবং তখনই কিন্তু আমার মাথায় দর্শনের ভুট্টা চেপে বসে এতভাবে যে আমার মনে হলো যে জীবন মানেই হলো একটা দর্শন, দর্শনের অর্থ যদি না জানা না থাকে তখন আসলে অর্থ নেই। আর ওই সময় আমি আরেকটা কাজ করলাম, সেটা হলো ইন্ডিয়ান ফিলসফি, ইসলামিক ফিলসফি, ক্রিশ্চিয়ান ফিলসফি, আমি সবগুলি কিন্তু পড়ি। তখন পড়তে গিয়ে দেখলাম যে আসলে আমাদের সাধারণ মানুষ যে দর্শন নিয়ে যেসব কথা বলে, সামাজিক দর্শন, আমি আমার ওয়াজ মাহফিলে মৌলানা সাহেবদের মুখ থেকে যা শুনি, বা আমি মানে হিন্দুদের যে দর্শন, তাদের যে দর্শন, এগুলি লোকাচার বা কতগুলি কুসংস্কার ছাড়া কিছু না। ঠিক ইসলাম ধর্ম কতগুলি কুসংস্কার ছাড়া, হুরপুরির বর্ণনা ছাড়া, আসলে মানুষ হওয়ার মতো অনেক কথা কিন্তু দর্শনে আছে। সেখানে আমি মনসুর হাল্লাজ, আবু রুশ, রাবিয়া বসরি, এদের দর্শনের মধ্যে মানুষ হওয়ার কথাটা কিন্তু আসল, আত্মাকে শুদ্ধ করো। কিন্তু আমাদের এখানে যেসব পুরোহিত বা মৌলানা যারা আছেন, তারা কিন্তু তাদের আরাম কোথায় হবে, কোনটা দিলে মানুষ হাততালি দেবে, বেশি টাকা পাবে, এইসব নিয়ে, এটা আমাদের বেলাও যা, এই সনাতন ধর্ম বা হিন্দু ধর্মের বেলাও তাই। যার জন্য আমাদের এই সাম্প্রদায়িকতা। তাহলে বলা চলে যে আপনি কিছুটা পারিবারিক পরিমণ্ডল, বাকিটা বাইরের যে একটা আপনি পরিবেশ পেয়েছিলেন, একটা বন্ধুবৃত্ত বাইরের পরিবেশ আমার উপর, সেইটাই আপনাকে ধীরে ধীরে সাহিত্যটাকে জোরালো ভাবে নিতে উদ্বুদ্ধ করেছে। ঠিক আছে, আমরা একটা ধারণা পেলাম। এবার আসি আপনার কাজ নিয়ে। আপনি যে সমস্ত কাজ করেছেন, লিখেছেন, বই প্রকাশিত হয়েছে, এটার একটা পরিচিতি আমি দিয়েছি, কিন্তু আমি আপনার মুখ থেকে শুনতে চাইবো এই কাজগুলো সম্পর্কেও আর একটু। বিশেষ করে আপনার বিবেচনা কোন কাজগুলো বেশি গুরুত্বপূর্ণ বলে আপনি মনে করেন, সেগুলো কেন, তার পরিপ্রেক্ষিত সব মিলিয়ে যদি একটা বক্তব্য পেতাম আপনার নিজের লেখালেখি সম্পর্কে, নিজের চিন্তা, নিজের কাজগুলো সম্পর্কে। আমি প্রথম কিন্তু লেখা শুরু করি কবিতা।
এবং আমার প্রথম কবিতা বইয়ের নাম ছিল এ কেমন ভালোবাসা। রচনা করেছিলাম সালজবুর্গে এবং মিউনিখে, জার্মানিতে, কিন্তু এটা ছাপা হয় এখানে। কিন্তু বিদেশে থাকতে আমার দর্শনের বই ছাপা হয়েছিল, ইন্ডিয়ান ফিলসফি। আর এখানে এসে আরেকটা ইংরেজি বই লিখেছিলাম বিদেশে, তার নাম ছিল এ জার্নি উইথ মিতা, একটা প্রেমের কবিতার বই। বাংলাদেশে আসার পরে আমি প্রথম কবিতার বই প্রকাশ করি, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ। তার মধ্যে বাঙাল জাতীয়তাবাদ নিয়ে আমার প্রথম চিন্তা শুরু হয়, যে আমরা কেন, আমরা তো যদি ইতিহাস পড়ি, নৃতত্ব যদি পড়ি, তাহলে বাংলাদেশের যারা ছিল তারা বঙ্গাল হিসেবে পরিচিত হলো। মুঘল আমলেও সুবে বঙ্গাল হিসেবেই আমাদের এই প্রদেশকে সুবে বঙ্গাল হিসেবে বলতো, এবং আমাদের সবসময়ই আমরা বঙ্গাল হিসেবেই পরিচিত ছিলাম। বঙ্গীয় রেনেসাঁর সময় এই বাঙালি শব্দটা আর মুসলমান শব্দটা আলাদা হয়। শরৎচন্দ্র কিন্তু তার বই লিখেছিল, স্কুলের মাঠে বাঙালি এবং মুসলমানদের খেলা। এই বাঙালি শব্দটা কিন্তু অনেকটা আধুনিক, কিন্তু প্রাচীন শব্দ যদি বলা হয়, আমাদের কিন্তু বাঙাল হিসেবেই আমাদের পরিচিত ছিল ইতিহাসে, মুঘল আমল পর্যন্ত। তারপরে আমরা বাঙালি আস্তে আস্তে হলাম। হওয়ার পরে এমন একটা অবস্থা হলো যে আমরা হাসনাত আব্দুল হাই ভাই ঢুকেছেন একটু আগে, দেখলাম আর কি এখানে। হ্যাঁ, হাসনাত আব্দুল হাই ভাই উনিও ঢুকেছেন একটু আগে, উনি শুনছেন আপনার কথা। আচ্ছা। আমরা করলাম কি, এক সময় যারা হিন্দু জাতপাতের অধিষ্ঠিত হয়, জাতপাতের কর্মকাণ্ডে বেশ কিছু কিন্তু মুসলমান সুফিজমের ইনফ্লুয়েন্সে তারা মুসলমান হয়ে গেল। কিন্তু সে আদি পাপ, যেই জাতপাতের যেই সাইকোলজি বা দার্শনিক ইয়ং কথিত যৌথ মনস্তত্ত্ব, দ্য কালেকটিভ আনকনসিয়াসনেস, ওটা নিয়েই কিন্তু আমরা মুসলমান হলাম। এবং আমাদের মধ্যেও আমরা জাতপাত তৈরি করলাম। আপনি যদি আমাদের প্রাচীন ছড়া, প্রাচীন প্রবচন, প্রাচীন যেটা আমরা কেউ করিনি কখনো, আমরা বিশ্লেষণ করেন, বিশেষ করে সাইকো অ্যানালিটিক থিওরি দিয়ে, তাহলে দেখতে পাবেন যে প্রতিটি কথায়, প্রতিটি ইয়েতে একটা ইন্ডিকেশন আছে। যেমন ধরুন, আমাদের মনস্তাত্ত্বিক প্রত্ন লেখ ওখানে রয়ে গেছে। যেমন ধরুন, একটা কথাই বলি, সকালে উঠে আমি মনে মনে বলি সারাদিন যেন আমি ভালো হয়ে চলি। তার মানে তখনকার অবস্থা এমন ছিল, একটা লোক ভালো হওয়ার জন্য প্রতিদিন সকালে তাকে বলতে হতো যে আমি আজকের দিনটা ভালো হবো, কালকে কি হবে এটা আমার ব্যাপার না, বা গতকাল আমি ভালো ছিলাম না। তাহলে যেই কবি এই কথা লিখতে পারে, সেই কবি কিন্তু তার, কারণ হাইডেগারের মধ্যে কবি এই সবচেয়ে সত্য কথা বলে, অর্থাৎ এই কবি সত্য কথা বলেছেন। তারপর দেখেন, আপনার ছেলে ঘুমালো, পাড়া জোরালো, বর্গি এলে দেশে, বুলবুলিতে ধান খেয়েছে, খাজনা দেবো কিসে। এখানেও কিন্তু এই যে বুলবুলি, মানে ছেলে ঘুমালো পাড়া জোরালো, মেয়েদের কি হলো, সে কি ঘুমাইলো নাকি সে ঘুমা আসতেছে না, তার দিয়ে কোনো ইয়ে নাই, তার খোঁজ খবর নাই। তার মানে এটা যে পুরুষতান্ত্রিক একটা ব্যবস্থা, সেটা বলে দিল। নজরুল লিখলেন নিচু চোর। তার মানে আমরা যে ছোটবেলায় অন্য চুরি করাটা যে একটা খুব একটা দোষের কিছু ছিল না, এটা কবি নজরুলের মতো লোক বুঝিয়ে দিয়েছেন। তার মানে আমাদের সাইকিক প্যারাডাইম, যেটা থমাস কুনের দর্শন, সেইটা দিয়ে আপনি তা আমিও কবিতা লিখতে গিয়ে পরে বুঝলাম যে না, আমাদের দার্শনের দিক দিয়ে আমাদের অনেক আছে, যার জন্য আমার কবিতায় আমি যে খুব ভালো কিছু লিখেছি মনে হয় না, বরং আমি দর্শন চিন্তা করতে করতে বিদেশি দর্শনের বাংলাদেশে কি কি হয়েছে তার সাথে একটা তুলনামূলক ব্যাপার আমি বঙ্গাল সংস্কৃতি, বঙ্গাল জাতীয়তাবাদ এবং অন্যান্য প্রবন্ধে নিয়ে এসেছি। ভালো লাগলো এটা জেনে
যেটার সঙ্গে আপনি কিভাবে জড়িয়ে দিলেন বিদেশি দর্শনের সঙ্গে আমাদের ইতিহাস এবং সমাজতত্ত্ব। ঠিক আছে, আপনার ব্যক্তিগত সাহিত্য চর্চা থেকে আমরা এবার একটু বৃষ্টিতে পৌঁছাই। আমাদের বাংলাদেশে সামগ্রিকভাবে বর্তমানে যে ধরনের সাহিত্য চর্চা হচ্ছে, যারা লিখছেন, হ্যাঁ, এই সাহিত্যের মান এবং সাহিত্যিকদের মান, এই দুটো বিষয়ে মান এবং তাদের অবস্থান, আপনার একটা পর্যবেক্ষণ, একটা নির্মোহ মূল্যায়ন পর্যবেক্ষণ জানতে চাই। কি ধরনের কাজ হচ্ছে, কতটা ভালো হচ্ছে, কারা ভালো করছেন, যদি একটু আপনি মন খুলে বলতেন। আসলে বাংলাদেশের সাহিত্য, আমি বিশ্ব সাহিত্যে সবটা পড়িনি, কিছু পড়েছি। ভারতীয়, বিশেষ করে ভারতীয় বাঙালি বাঙালি সংস্কৃতির সাথে জড়িত যে সাহিত্য, সেটা করার পরে আমার মনে হয়েছে যে সাহিত্য, আমি পশ্চিমবঙ্গে যেসব উপন্যাস বা কবিতা, রবীন্দ্রনাথ যা কাজ করেছেন, জীবনানন্দ যা করেছেন, তার তুলনায় আমরা অনেক পিছনে রয়ে গেছি। তার কারণ আমাদের সাইকোলজিক্যাল এবং দার্শনিক কাজ নেই। আমি যখন থেকে বাংলাদেশে এসেছি, তারপর থেকে এখানে দেখেছি সাহিত্যের দল। আমি দেখেছি এখানে সবাই কিন্তু হঠাৎ করে খ্যাতি অর্জন করতে চায়, বিখ্যাত হতে চায়, এবং আলটিমেট গোল থাকে বাংলা একাডেমির পুরস্কার। এই ধরনের পুরস্কারের মোহ, বিখ্যাত হওয়ার মোহ নিয়ে আমার মনে হয় না খুব একটা মহৎ সাহিত্য সৃষ্টি হতে পারে। তার কারণ, আপনি কি আমাদের এখানে মধ্যে বিভূতিভূষণের পথের পাঁচালী বা পদ্মা নদী, মানিক বন্দ্যোপাধ্যায়ের পদ্মা নদীর মাছির মতো একটা দুটো বই দেখাতে পারবেন? পারবেন না। ভালো কাজ হয়েছে, কিন্তু সেই মানের না। আর এখনো যেটা চলছে আমাদের এখানের মধ্যে, হুমায়ুন আহমদ আমার বন্ধু ছিল, সে একটা কাজ আমি তার প্রশংসা করি, সে আমাদের সাইকোলজি বুঝতো, পাঠক তৈরি করেছে। হুমায়ুন আহমদ একটা শ্রেণীর মধ্যে পাঠক তৈরি করেছে, এটা কিন্তু তার একটা বড় কাজ। আর বাকিটা কিন্তু অনেক সময় উনি নিজেকে রিকনস্ট্রাকশন করেছেন। নিজের লেখা প্রথম দিকে কিছু ভালো লেগেছিল, জ্যোৎস্না জননীর গল্পের মতো, এই ধরনের বইগুলি ভালো, কিন্তু আপনি যেভাবে বলছেন সেই মানের লেখা আমি এখানে পাইনি। আল মাহমুদ একটা ব্যতিক্রম। আল মাহমুদের মধ্যে যদিও জীবনানন্দের ছাপ রয়ে গেছে, কিন্তু কিছুটা বেরিয়ে এসছেন উনি। জসীমউদ্দিন বাহিত, জীবনানন্দ বাহিত, কিন্তু ওনার মধ্যে কিছু আমি পেয়েছি যেটা আমার কবিতা মনে হয়। এবং এই ব্যাপারে আমি কথা বলেছি সুনীল বাবুর সাথে, কলকাতায় মন্মথ রায়ের সাথে, ওনারাও আমাকে এই কথাই বলেছে, বাংলাদেশে আল মাহমুদ যদিও বিতর্কিত। আমি বলেছি বিতর্কিত তো হাইডেগারও ছিল, রাসেল ছিল, অতএব বিতর্ক হওয়ার সংস্কৃতির জগৎ আলাদা। আপনি তো তরুণদের সঙ্গে তো আপনার বেশ কিছুটা উঠা বসা ছিল ওই প্রান্ত পত্রিকাটা করার সময়। তাদের কাজ, তাদের চিন্তা, তাদের মনস্তত্ত্ব সম্পর্কে যদি বলতেন, তারা কি ভাবছে, কিরকম কাজ করছে, বা সম্ভাবনা কতটা দেখছেন তাদের মধ্যে, বা কোনো দিক নির্দেশনা তাদের জন্য আছে কিনা আপনার? না, সম্ভাবনা তো অবশ্যই ছিল, এবং আমাদের প্রান্তে একটা নতুন দার্শনিক চিন্তাধারা সৃষ্টির চেষ্টা আমরা করেছিলাম। তার মধ্যে আপনি ছিলেন, আপনিও লিখতেন, খন্দকার আশরাফ লিখত, জিয়া লিখত, এবং আরো অনেকেই কিন্তু দর্শন নিয়ে লিখত বা অনুবাদ করত। কিন্তু আমার যেটা একসময় কিন্তু আমাকে লেখা না পাওয়ার জন্য প্রান্ত বন্ধ করে দিতে হয়েছিল, কারণ আমি লেখা পেতাম না। আমি যে ধরনের লেখা চেতাম সেই ধরনের লেখা তখন কেউ লিখতো না। এখনো কিন্তু দর্শন নিয়ে আমি যতই লিখি না কেন, ফেসবুকে পোস্ট দিলে 3-4 জন 5 জনের বেশি কেউ দেখতে চায় না। এই হলো আমাদের অবস্থা।
ঠিক আছে, এটা আমরা একটা সাহিত্যিকদের সম্পর্কে শুনলাম, কিন্তু এর চাইতে বড় যে পরিমণ্ডলটা, প্রকাশনা, পুস্তক, সমালোচনা, বিপণন, লেখকদের সঙ্গে প্রকাশকদের সম্পর্ক, সবকিছু মিলিয়ে যে বৃহত্তর যে সাহিত্যিক প্রতিবেশ, সেই পরিবেশটাই বা কতখানি আমাদের এখানে গড়ে উঠেছে, সেখানকার সংকটগুলো কোথায়, আপনার মতে তার উত্তরণের পথগুলো কোথায়, কি হওয়া উচিত বলে মনে হয় আপনার এই পরিমণ্ডলটা কিভাবে দেখেন আপনি? আমি প্রথমেই বলি সাহিত্য সমালোচনা নিয়ে। সাহিত্য সমালোচনা কিন্তু অনেক ভাবে করা যায়। তার মধ্যে পদ্ধতিগুলি হলো কাঠামোবাদী স্ট্রাকচারালিস্ট সাহিত্য তত্ত্ব, আপনার আছে সাইকোঅ্যানালিটিক্যাল সাহিত্য তত্ত্ব, আপনার আছে নারীবাদী সাহিত্য তত্ত্ব, উত্তরাধুনিক, আধুনিক সাহিত্য তত্ত্ব, অনেকগুলি তত্ত্ব মিলিয়ে সাহিত্য সমালোচনা। আমাদের এখানে যারা তাত্ত্বিক আছে, যা তত্ত্ব তো নাই, সমালোচনা যেটা আছে তাতে হয়তো বা বাহ্যিক খোলসের কিছু, ওরা সাইকোঅ্যানালিটিক কি তাও জানে না, তারা রিডার ওরিয়েন্টেড থিওরি কি সেটাও জানে না, স্ট্রাকচারালিজম কি সেটাও জানে না, পোস্ট স্ট্রাকচারালিজম কি তাও জানে না, যার ফলে সাহিত্য হয় একটা রচনা এবং সবশেষে লেখা বইয়ের বাধাই খুব সুন্দর, ছাপা ঝকঝকে, এবং এই ধরনের কিছু মন্তব্য দিয়ে সাহিত্য সমালোচনা হয়ে গেল। আসলে সাহিত্য সমালোচনা করাটা কিন্তু এতটা সহজ না। আপনাকে সাহিত্য তত্ত্ব জানতে হবে, সাহিত্য তত্ত্ব কিভাবে প্রয়োগ করা যায় একটা রচনার মধ্যে তা জানতে হবে। জানার পরে আপনি বলতে পারবেন যে এই বইটা বা এই লেখাটা, এই কবিতাটা এমন হয়েছে এমন। এই এখন বর্তমানে যেটা চলছে সাহিত্য সমালোচনা, সেটা কে কার বন্ধু, কে কার দলের, কে কোন পত্রিকার সাথে জড়িত, তার উপর ভিত্তি করে সাহিত্য সমালোচনা হয়। এবং সমালোচনার ধরনটা হলো, অপূর্ব লিখেছেন, এই লাইনগুলি দারুণ এবং এটা পাঠকদের পড়া উচিত। এইভাবে কিন্তু আসলে সাহিত্য সমালোচনা সাহিত্যের একটা অংশ হিসেবে আমাদের দেশে গড়ে ওঠেনি। আমাদের সমালোচনা হলো কাউকে প্রশংসা করা, কাউকে একটু ধুলাই দেওয়া, এই ধরনের একটা প্রকাশনা সংস্কৃতি, পুস্তক প্রকাশনা যে আচ্ছা সংস্কৃতি। প্রকাশনা আমার এক সময় ধরেন আমি দেখতাম যে প্রকাশনা ছিল, আদিল ব্রাদার্স বা মুক্তধারা, এরা কিন্তু প্রকাশক হিসেবে আত্মপ্রকাশ করতে চেয়েছিল পেশাদার ভাবে। বর্তমানে। হ্যাঁ, কিন্তু বর্তমানে যেটা হয়েছে সেটা হচ্ছে তারা লেখক বা কবিরা ভাবে যে তারা বই প্রকাশ করলেই বিখ্যাত হবেন এবং আলটিমেটলি বাংলা একাডেমি পুরস্কার পাবেন। বই নিয়ে যায়, প্রতি কত লাগবে, 30,000 টাকা, 25,000 টাকা। আমাদের বেশিরভাগ প্রকাশক হলো বই ছাপিয়ে বই বিক্রি করে কিছু টাকা কামিয়ে নেওয়া এবং টাকাটা দেবে কে, খ্যাতি মানে বিখ্যাত হওয়ার জন্য লোভী যারা, সেই ধরনের কিছু লেখক থেকে টাকাটা নেয়। এই জন্য প্রকাশনা শিল্প হিসেবে না বলে তাদেরকে আমি প্রকাশনা এজেন্ট বলবো, যারা প্রেসের যে টাকাটা তার থেকে এবং মেলায় বই বিক্রি করে যে টাকাটা সেটা লেখককে দেয় না, ওইটা ওরা ওদের লাভ হিসেবে নেয়। অথবা এটা শুদ্ধ প্রকাশনের দুই একজন আছে অবশ্য, এটা আমি অস্বীকার করবো না, সবাই এরকম না, কিন্তু হ্যাঁ, কিন্তু বেশিরভাগ প্রকাশনা কিন্তু এখন লেখকের অর্থ নির্ভর। তো এই অবস্থা থেকে উত্তরণের কি পথ? এভাবে চললে তো সামগ্রিক সাহিত্যেরই কোনো বিকাশ ঘটবে না, সাহিত্যেরই কোনো উন্নয়ন ঘটবে না। তাহলে সেখান থেকে বেরিয়ে আসার কি পথ? এখানে কি জাতীয় গ্রন্থকেন্দ্রের কোনো ভূমিকা থাকতে পারে কিনা, লেখকদের কোনো সংগঠন, বাংলা একাডেমি, এদের কোনো ভূমিকা থাকতে পারে কিনা? এখন বাংলা একাডেমির ভূমিকা থাকতে, বাংলা একাডেমির ভূমিকাটা কি এখন? এখন ভূমিকা হলো কিছু বই প্রকাশ করে, ওরা একটা মেলা অর্গানাইজ করে এবং বই, বাংলা একাডেমি একটা বড় প্রেস করা উচিত ছিল, লেখকরা যদি ওদের মার্কেটিং করা উচিত ছিল, ওদের বইকে নতুন বইদের প্রমোট করা উচিত ছিল, কিন্তু এগুলি না করে এই প্রকাশকদের হাতে মানে
বলির পাঠা করেছে নতুন প্রকাশকদের কাছে লেখকদের। সেই কাজটা কিন্তু বাংলা একাডেমি করতে পারতো। তাদের প্রেসে অর্ধেক খরচে লেখকরা বই করতো এবং বাংলা একাডেমি তাদের সারা দেশের মধ্যে মার্কেটিং চ্যানেল করে বাংলা একাডেমি চিটাগাং ব্রাঞ্চ, বাংলা একাডেমি বগুড়া ব্রাঞ্চ, বাংলা একাডেমি ছোট করে, বিশাল অর্গানাইজেশন করার দরকার নেই, ওখান থেকে মার্কেটিং যদি করতো বইগুলা, তাহলে লেখকরা আসলে লেখক হয়ে উঠতো। তারা এখন লেখক হচ্ছে না, কারণ তাদের অনেক চিন্তা করতে হয়, করতে গেলে টাকা পাবো, আগামী বইমেলা বই করতেই হবে, না হলে আমার শেষ হয়ে যাব আমি। আরেকটা কাজও বাংলা একাডেমি করতে পারতো, তারা যদি বই মেলাটাই করে এবং বই মেলা উপলক্ষে প্রকাশকদের সঙ্গে তাদের আলাপ আলোচনা সবচেয়ে বেশি হয়, তারা প্রকাশকদের কতগুলো শর্ত দিতে পারতো, তোমরা চুক্তি করবে লেখকদের সঙ্গে, সম্মানই দেবে, এটা পেশাদারিত্বের একটা বহিঃপ্রকাশ ঘটাবে, তা নাহলে তোমরা প্রকাশকরা বাংলা একাডেমির সঙ্গে কাজ করতে পারবে না। এই জায়গায় কিন্তু তারা নীতি নির্ধারণ ভূমিকা রাখতে পারতো, কিন্তু আমি মনে করি এটা করতে পারতো। আর তাছাড়া আর লেখকরাও আসলে সব লেখক যদি এক হতো, তারাই যদি বলতো যে আমরা আমাদের রয়্যালটি ছাড়া আমরা বই প্রকাশ বই দেব না, ওদেরকে আমরা সুযোগ দিচ্ছি বা কেন? একটা বই প্রকাশ করার জন্য হ্যাঁ, এই জন্যই বলবো যে লেখকদেরও কিছু সংগঠন থাকা দরকার, শক্তিশালী সংগঠন, ঐক্যবদ্ধ সংগঠন। লেখকদেরও একটা যদি ইয়ে থাকতো, একটা মঞ্চ থাকতো। এখন অনেকগুলি মঞ্চই আছে, কিন্তু একতা নাই, যার জন্য লেখক এক না, তারা বিভিন্ন দলে বিভক্ত। এই জন্যই এগুলো হচ্ছে না এবং হবে বলে মনে হয় না আমার। আচ্ছা, আমরা আলোচনায় কিন্তু ধীরে ধীরে শেষের দিকে চলে আসছি। তো আপনি তো অনেক বছর লিখলেন, আপনার বয়স এখন ৭৩, প্রায় 50 বছর তো সাহিত্যের জন্য ব্যয় করলেন। এখন এতদিন বাদে পেছনে তাকিয়ে আপনার উপলব্ধির জায়গাটা কি? সামগ্রিক ভাবেই একটা জীবন যে পেছনে ব্যয় করলেন, এখান থেকে কি উপলব্ধি নিয়ে আসলে আমি কিন্তু এই কবিতা লিখে বা দর্শন লিখে বিখ্যাত হব, যার জন্য আমি কিন্তু জনগণের বিচ্ছিন্ন একটা দ্বীপের মধ্যেই আছি। মানে খুব একটা পরিচিত যে সবার সাথে আমি তাও না। বাংলাদেশে বিখ্যাত যারা আছেন তাদের সাথে অনেকের সাথে আমি পরিচয় হয়নি এখন পর্যন্ত, আমি কারোর কাছে যাইও না। কিছু বন্ধু বান্ধব অবশ্যই আছে। হুমায়ুন আমার বন্ধু ছিল, খন্দকার আশরাফ বন্ধু ছিল, সুব্রত আগাস্টিন গোমেজ বন্ধু ছিল, ফরিদ কবির, সাজ্জাদ শরীফ, এরা আমার সময়ে যখন সাহিত্য করতাম তাদের সেই সময়ের একসাথে বসে আড্ডা মারতাম। তার মধ্যে রেজাউদ্দিন চেরিনও ছিল, পরে ইদানিং আর ঘনিষ্ঠতা নাই। এইরকম আমার ইয়ের সাথে কি বলে হুমায়ুন আজাদের সাথে খুব ঘনিষ্ঠ ছিলাম। তার সাথে আমার খুব তর্ক বিতর্ক হতো, কারণ উনার অনেক মত আমি মানতাম না। আবার সফা ভাইয়ের সাথেও খুব ঘনিষ্ঠ ছিলাম। উনি আমাকে দর্শন পড়ে ওনাকে বললেন যে তোমার কবিতা বাদ দাও, তুমি দর্শনে লিখো। এইটা কিন্তু আমি তখন দর্শন লেখার প্রথম দিকে এই বাণী আমাকে আজিজ সুপার মার্কেটের দোতলায় উনি দিয়েছিলেন, সেটা আমি মনে রেখেছি এবং শ্রদ্ধার সাথে আমি তাই করেছি। কবিতার বই আর না করে আমি দর্শনের বই লিখেছি। কিন্তু আমি জানতাম যে দর্শনের পাঠক নাই, কিন্তু এটা আমার আত্মার তাগিদে আমি লিখেছি, এখন লিখি, কিন্তু দর্শনে লিখি। আপনার উপলব্ধির জায়গাটা কি এখন এতদিন বাদে এসে? কি মনে হচ্ছে পেছনে তাকিয়ে? কি পেলেন বা আরো কি পেতে পারতেন? বা না আমার আসলে আছে কিনা মনে? হ্যাঁ, না, আমার কোনো ক্ষোভ নাই, কিছু পাই নাই, সেটা নিয়ে আমার আমি কোনো সময় কখনো চিন্তা করিনি। কারণ আমি যেগুলি পেয়েছি এটা অনেকেই পায় না। যেমন ধরেন আমার এক ছেলে এক মেয়ে, তাদেরকে আমি সর্বোচ্চ শিক্ষা দিতে পেরেছি। তারা খুবই অসম্ভব ভালো রেজাল্ট করে তারা এস্টাবলিশড। আমি যেটা চেয়েছিলাম সেদিক দিয়ে আমি খুব আমার ফ্যামিলিগত ভাবে, সামাজিক ভাবে আমি মোটামুটি ভাবে আমি হ্যাপি। আর এখানে সাহিত্যের জগতে বিখ্যাত হয়ে কিছু একটা হবো এরকম আমি কখনো কিছু ভাবিনি বা আমি চাই না।
ঠিক আছে, সেটা না হয় বলেন, কিন্তু আপনার তো এখনো কাজ করে যাচ্ছেন, এখনো লিখে যাচ্ছেন। প্রতিদিনই আমি দেখি ফেসবুকে আপনি লাঁকাকে নিয়ে লিখছেন, শ্বশুরকে কিছু নিয়ে লিখছেন। লিখছি। হ্যাঁ, তো আপনার এই সাহিত্যকে ঘিরে বা লেখালেখি ঘিরে আর কি কি স্বপ্ন রয়েছে বা কি পরিকল্পনা রয়েছে এখনো, কি কোনো করতে চান আপনি, পরিকল্পনা নাই। বা কোনো স্বপ্ন? আমি এখন সারাদিন বসে থাকি। এখন বসে থেকে আমি বাগান করি, বনসাই করি, ছবি আঁকি, ভাস্কর্য করি। তারপর সন্ধ্যার পরে বসে বসে কি করব, হয় টিভি দেখি, না হয় ফেসবুকে কিছু একটা লিখি। হয়তো সকালে উঠে ফেসবুকে লিখলাম, কিছুটা লিখতে হবে। এটা আমার জন্য করি। আমার এটা দিয়ে যে লাইক আসবে কিনা, লাভ চিহ্ন আসবে কিনা, ওসব চিন্তা করি না। আমার মনের তৃপ্তি। কোনো একটা বিশেষ বই লেখার বা কোনো একটা গ্রন্থ অনুবাদ করা, এই ধরনের কোনো পরিকল্পনা কি আছে একটা কি? বই আমি লিখে রেখেছি, সেটা হচ্ছে আত্মকথা। আচ্ছা। তার মধ্যে অনেক বিদেশ ভ্রমণ, অনেক হুম, কিছু আছে। হুম, হুম, হুম। কিন্তু হঠাৎ একদিন মনে হলো আমি আত্মকথায় সব সত্য বলিনি, এটা আমি পেন্ডিং রেখেছি। না, কিন্তু এটাকে ছেড়ে দেওয়া উচিত। এটা আমি মনে করি অত্যন্ত গুরুত্বপূর্ণ গ্রন্থ হবে। আপনার যে অভিজ্ঞতার দিগন্ত তো অনেক বিস্তৃত, যদি পারেন আরেকটু সত্য কথাগুলো যুক্ত করে দিয়ে যত তাড়াতাড়ি সম্ভব বইটাকে উন্মোচিত করুন। হ্যাঁ, হ্যাঁ, আত্মকথা কিন্তু সত্য কথা হওয়া উচিত। হ্যাঁ। তো না, সেটা আমরা তাহলে এটার প্রত্যাশায় থাকবো যে এই গ্রন্থটি আমরা দেখতে পাবো আর কি। আপনি যদি চান আমরা কোনো প্রকাশকদের সঙ্গেও এই নিয়ে কথাবার্তা বলতে পারি, ভালো প্রকাশক যারা আপনার সঙ্গে না, পেশাদার এখন ভাবে আমার কাজ করবে। এখন মোটামুটি অনেকেই আমার কাছে বই চায়, বেহুলা চাচ্ছে, দেখা যাক কি হয়। আচ্ছা, যাই হোক, আমরা সাহিত্য থেকে সাহিত্য পর্বটা শেষ করে ফেললাম। এবার আপনার দেশ ভাবনা, স্বদেশ ভাবনা, এটা আমাদের প্রত্যেকেই ভাবে, ঘুরে ফিরে আমাদের দেশ নিয়ে, সমাজ নিয়ে, রাজনীতি নিয়ে একটা চিন্তা ভাবনা জাগে। আপনার স্বদেশ ভাবনা, বাংলাদেশকে নিয়ে কি ভাবছেন? 50 বছর তো হয়ে গেল আমাদের স্বাধীনতার, কি প্রত্যাশা নিয়ে শুরু করেছিলাম, কোথায় এসে দাঁড়িয়েছি, কোথায় যাব? আপনার কিছু বুদ্ধি, পরামর্শ, কিছু দিক নির্দেশনা যদি থাকে আমাদের আমার পরবর্তী প্রজন্মের সবচেয়ে জন্য। বড় দুঃখই হলো এটা, যে আমার দেশকে আমি যেরকম চেয়েছিলাম, আমি যখন বিদেশ থেকে 81 সালে ফিরে আসি, প্লেন থেকে যখন বাংলাদেশের মাটি দেখলাম, তখন আমি কাঁদছিলাম হাওয়া করে। আমার পাশে বিদেশি বসেছিল, সে আমাকে জিজ্ঞেস করলো, ইজ দেয়ার এনিথিং ব্যাড ওয়েটিং ফর ইউ? আমি যে না, আমার কোনো দুঃসংবাদের জন্য না, আমি আমার দেশ দেখে আমি একটু ইমোশনাল হয়ে গেছি। সেই ইমোশন এসে এখন এক ধরনের বিতৃষ্ণা হয়ে গেছে। মনে হয় এই দেশ সেই দেশ না। এবং প্রতিটি সেক্টরে, এমন কোন সেক্টর নাই, আমিও কিন্তু করাপ্ট হয়ে গেছি। এটা আমার সবচেয়ে বড় দুঃখ। আমি যদি জাকাত ফেতরা না দেই, তাহলে আমার ট্যাক্স হবে 5 লাখ টাকা, আর যদি জাকাত ফেতরা দেই তাহলে হয়ে যাবে 25,000 টাকা, অথচ আমি দিতে চাই 1.5 লাখ টাকা। এই যে অবস্থাগুলা, এগুলি আমাকে ভীষণ পীড়াদায়ক। এবং আমি মাঝে মাঝে মনে করি যে এই দেশে আমার ভবিষ্যৎ প্রজন্ম থাকতে পারবে কিনা, আমি আমি খুব সন্দেহ, এবং থাকবে কিনা এটা নিয়ে আমি খুব সন্দেহ পোষণ করি। এবং এটার প্রবলেমটা হয়েছে, আমি কিন্তু এটা আমার বইয়ে আছে, আমরা আমাদের অবস্থা কি, আমরা এমন কেন, এটা কিন্তু সাইকোলজিক্যাল, সোশিওলজিক্যাল এবং হিস্টোরিক্যাল কজ আছে। এখন আমাদের এখানে সাইকোঅ্যানালিটিক অ্যানালাইসিস করে আমাদের সমাজের কোন ধরনের অ্যানালাইটিক্যাল অ্যাপ্রোচ নিয়ে কোন ধরনের সমাধান কোন পণ্ডিত, কোন বুদ্ধিজীবী কেউ করে নাই, কোন প্রফেসর করে নাই। এবং করে নাই দেখেই একটা সমাজকে ভালো করার জন্য সবচেয়ে বড় উপায় হলো সোশ্যাল সাইকোথেরাপি। সোশ্যাল সাইকোথেরাপির জন্য টিভি মিডিয়া আছে, আপনার খবরের কাগজ আছে, আপনার বিভিন্ন জায়গায় গিয়ে বক্তৃতা দেওয়া যায়। এখন আপনি চিন্তা করে দেখেন, যারা ধর্ম করে, যারা তবলিগ করে,
তারা ধর্মীয় রাজনীতি করে, তারা কিন্তু প্রতি বছর হাজার হাজার ওয়াজ মাহফিল হয়। তারা তবলিগ জামাতের হয় 20 লক্ষ লোকের জামাত করে ফেলে এই টঙ্গীতে। অথচ ইউটিউবেও করছে, এখন ইউটিউবটাকেও ব্যবহার করছে কিন্তু এখন। রাইট, ইউটিউবে আপনি দেখবেন ওয়াজ ভর্তি। তাহলে আমাদের যে বুদ্ধিজীবী তারা কয়টা চিল্লায় যায়, কয়টা ওয়াজ করে? প্রগতির ওয়াজ তো করতে হবে, প্রগতির ওয়াজ কেউ করে না। ওরা কি করে, বড় যে কোনো একটা ঘটনা হলে প্রেস ক্লাবের সামনে 250 জন লোকের একটা মানববন্ধন করে। মানববন্ধন করে তো আর সমাজ বিবর্তন করা যায় না। সোশ্যাল সাইকোথেরাপি যদি দিতে হয় তাহলে মাস সাইকোলজি বা যৌথ মনস্তত্ত্বকে হিট করতে হবে, এবং সেটা করার জন্য নিয়মিত আজকে মুক্তিযুদ্ধের চেতনা, মুক্তিযুদ্ধের চেতনা কি এটা আমাদের দেশে কেউ কয়জন লোক জানে না। কিন্তু এটা যদি বাধ্যগত করা হতো স্বাধীনতার পরে, যে না প্রতিদিন টিভিতে এবং ইয়েতে মুক্তিযুদ্ধ চেতনা নিয়ে কিছু না কিছু বলতে হবে, লিখতে হবে, বা একটা ব্যানার যেতে হবে, কেউই করেনি। কোনো সেইরকম দার্শনিকও নাই, যেরকম সোশ্যাল লিডার নাই, যার ফলে আমরা ফ্রাস্ট্রেটেড, আমরা আরো ফ্রাস্ট্রেটেড হয়ে এক সময় শেষ হয়ে যাব। আর তারপরে আমার ছেলে হয়তো পালাবে, মেয়ে পালাবে, আপনার ছেলে মেয়ে একই অবস্থা হবে। এখানে কে লিডারশিপ নেবে? সবচেয়ে বড় মাস্তান যে সে পিটিয়ে দখল করে নেবে, এই তো, এছাড়া কোনো উপায় নেই। আর আমি খুব ফ্রাস্ট্রেটেড। ঠিক আছে, এটা আমাদের অনেকেরই ভিতরে এই ধরনের একটা অনুভূতি জাগে। কিন্তু আমি এখন আপনার আলোচনা পর্ব শেষ করব, সেটা আমি কোনো নেতিবাচক নোটে শেষ করতে চাই না। আপনার কাছ থেকে একটা উপসংহার বক্তব্য চাইছি, যে কোনো বিষয় নিয়ে আপনি একটা ক্লোজিং রিমার্ক, উপসংহার বক্তব্য করে আমরা এই আলোচনা পর্ব শেষ করবো। এরপরে প্রশ্নোত্তর পর্ব, মুক্ত আলোচনায় যাব। আপনি কি বলে শেষ করতে চান আমাদের আজকে আলোচনাটাকে আর কি? আপনার শেষ কথা, উপসংহার মন্তব্যটা শুনতে চাই। এখন কি আমার কিছু পড়তে হবে? না না, এখন শুধু একটা আপনি ক্লোজিং রিমার্ক করে এখন শেষ করে দিবেন আপনার বক্তব্যটা। এরপর আমরা মুক্ত আলোচনায় যাব। আলোচনা শেষ হয়ে গেলে তারপরে পাঠ হবে আর কি। এখন একটা সমাপনী একটা মন্তব্য আপনার কাছ থেকে। আচ্ছা, আজকে আসলে অনেক কিছু পড়ার ছিল, বিশেষ করে আমাদের সোশ্যাল, সামাজিক সমাজতত্ত্ব, দর্শন, সবকিছু নিয়ে, সাহিত্য নিয়ে আরো অনেক কিছু পড়ার ছিল। না, এই সমস্যাটা একটু বলতে পারেন এখন আর কি? না, আমার মনে হয় যে আরেকদিন বলি, আরো অনেক সময় আছে। আজকে আমি এখন যেটা বলতে চাচ্ছি, যে আসলে এই যে আপনি যেভাবে একটা ব্যবস্থা করছেন মানুষকে জানানোর জন্য, আমাকে দর্শন সম্বন্ধে জিজ্ঞেস করলেন, সাহিত্য নিয়ে, দেশের অবস্থা নিয়ে, এইটা কিন্তু আসলে আমাদের প্রত্যেকটা সাহিত্যিক এবং ওদের বসে সবাইকে এটা আসলে বোঝানো উচিত। আজকে আমি কিছু বলে অন্তপক্ষে আমার মনের দিক থেকে যেটা অবদমন ছিল কিছুটা প্রকাশ হলো। আমি তো এখন প্রকাশ করার মতো বাসায় স্ত্রীর সাথে তো এগুলো নিয়ে আলোচনা করা যায়, তাই না? সে তো চাল আর ডালের কথা বলবে। অতএব আমার মনে হয় যে আমরা যদি এরকম আমাদের আত্মার কথাগুলো যদি প্রকাশ করতে পারতাম, একজন থেকে আরেকজন এইভাবে করে করে একটা বিশাল সমাজ সৃষ্টি হতে পারত। আর আমি বিস্তারকে অত্যন্ত ধন্যবাদ জানাই যে আমার মতো একজনকে ডেকে কিছু শুনতে চেয়েছেন, তার জন্য আমি আপনার কাছে সবসময় কৃতজ্ঞ। ধন্যবাদ মঈন ভাই। ধন্যবাদ জানাচ্ছি যারা এখানে জুমে ঢুকে যারা শুনছেন এবং যারা ফেসবুকে লাইভ দেখছেন। তো এখন আমাদের যে অনুষ্ঠানে যে কাঠামো, সেই কাঠামো যেখানে আমরা একটা মুক্ত আলোচনা প্রশ্নোত্তর পর্ব রাখি। তো সেখানে আপনারা যারা আছেন যে কেউ যে কোনো মন্তব্য, প্রশ্ন বা তার সঙ্গে সরাসরি কথা বলতে পারেন। কথা বলার সময় মাইক্রোফোনটা একটু জাস্ট অন করে নেবেন, আনমিউট করে নেবেন। কথা বলা শেষ হয়ে গেলে আবার মাইক্রোফোনটা বন্ধ করে দেবেন। মিশুক?
হ্যাঁ, কেউ কি? আচ্ছা, হাসনাত ভাই দেখলাম তার মাইক্রোফোন অন করেছেন। হাসনাত আমার ভাই। দুটো অসুবিধা। প্রথম অসুবিধা হলো যে আমি মঈন চৌধুরীর সব বক্তৃতা শুনতে পাইনি। আমি বাইরে ছিলাম, দেরিতে এসেছি। আবার যখন শোনা শুরু করলাম বেশ কয়েকজন আমাকে ফোন করলো, ফলে তার সবটা আমার শোনা হয়নি। এটা প্রথম অসুবিধা। দ্বিতীয় অসুবিধা আমাকে খুব তাড়াতাড়ি শেষ করতে হবে, কারণ আমার ডিভাইসের ব্যাটারি মাত্র 10% আছে। দুটো অসুবিধা নিয়ে আলোচনা শুরু করি। আমি তিনটা বিষয়ের উপরে আমি মন্তব্য করব। প্রথম হলো যে মঈন চৌধুরী বলেছেন যে বাংলাদেশে দর্শন নিয়ে আলোচনায় খুব আগ্রহী লোক পাওয়া যায় না। এটা বাংলাদেশ কেন, পৃথিবীর কোনো দেশেই দর্শন নিয়ে আলোচনায় বেশি লোক পাবেন না। তো এই নিয়ে আক্ষেপ করার কোনো কারণ নেই, এবং জন্য বাঙালি পাঠকদেরকে, বাঙালি বুদ্ধিজীবীদেরকে দোষারোপ করা বোধহয় অন্যায় হবে। তো দর্শন এমন একটা বিষয় যে এখানে যদি দর্শনকে আমাদের একটা প্রায়োগিক মাত্রা না করি, আমাদের ব্যক্তিগত জীবনে কিংবা আমাদের সামাজিক জীবনের সঙ্গে যদি সম্পৃক্ত না করি, তাহলে দর্শন আকর্ষণের বিষয় হবে না। যেমন আমাকে যদি বলা হয় কিংবা কাউকে যদি বলা হয় যে ইমানুয়েল কান্ট, বেনেডিক্টো ক্রোচে, হেগেল এদের দর্শন পড়েন না কেন, আগ্রহ দেখাবো না। কিন্তু আমাকে যদি বলা হয় যে নন্দন তত্ত্ব সম্বন্ধে জানতে হলে এদের কথা, এদের লেখা আপনাকে পড়তে হবে, নন্দন তত্ত্ব, এবং আমি যদি নন্দন তত্ত্বের বিষয়ে আগ্রহী হই, তখন আমি অবশ্যই এদের দর্শন পড়ব। এদের পুরো দর্শন না, এদের নন্দন তাত্ত্বিক যে অংশটা রয়েছে তাদের দর্শনে আমি সেটুকু পড়ব। এইভাবে দ্বিতীয়, যেমন ধরেন আরেকটি এক্সাম্পল দিই, লেখকদের যদি বলা হয় বিভিন্ন ফোরামে যে শুধু লিখে গেলেই তো হলো না, লেখার পেছনে একটা দর্শন থাকা দরকার। যেমন জা পল সার্ত্রে, তার লেখার পেছনে অস্তিত্ববাদী দর্শন আছে। আলাবেয়ার কামুর পেছনে অ্যাবসার্ড তত্ত্ব রয়েছে, এবং তার অনুসরণে আমাদের দেশের কেউ কেউ, যেমন সৈয়দ আলিউল্লাহ, তার অস্তিত্ববাদীর ধারায় অনুসরণ করে উপন্যাস লিখেছেন। এইভাবে যদি বড় হয় তাহলে আমাদের এখানকার লেখক, বুদ্ধিজীবী এরা ইন্টারেস্টেড হবে। আমার মনে হয় যারা দর্শনকে প্রমোট করতে চান তারা ঠিক এইভাবে অগ্রসর হচ্ছেন না। দ্বিতীয় যে বিষয় নিয়ে আলাপ করতে চাই সেটা হলো, মঈন চৌধুরী বলেছেন, মঈন চৌধুরী, যা আমাদের দেশে কবিতা, গল্প, উপন্যাস সবই পশ্চিমবঙ্গের তুলনায় পিছিয়ে আছে। আমি এর সঙ্গে একমত নই। আমাদের কবিতা শুধু পশ্চিমবঙ্গ কেন, বিশ্বমানের সমকক্ষ। আমরা পিছিয়ে আছি কথা সাহিত্য, গল্প উপন্যাসে পিছিয়ে আছি, প্রবন্ধে পিছিয়ে আছি। কেন পিছিয়ে আছি? পুরস্কার পাওয়ার জন্য ছুটছি বলে নয়, বললে খুব একটা এটাকে তুচ্ছ করে দেখা হবে। পুরস্কার পাওয়ার জন্য যে আমাদের গল্প উপন্যাস হচ্ছে না, প্রবন্ধ লেখার, তা না। আমাদের চর্চার অভাব, মননশীলতার যে চর্চা আমরা করছি না। কবিতা লিখতে গিয়েও মননশীলতা দরকার, কিন্তু একটা কবিতায় মননশীলতার যেটুকু প্রয়োগ করতে হয় সেটা সপ্তাহের মধ্যে হয়ে যায়। কি ইমেজারি ব্যবহার করব, কি ছন্দ ব্যবহার করব, সেখানে কি আমি মিথের ব্যবহার করব, এগুলো ভাবতে আমাকে 7 দিনের বেশি সময় নেবে। কিন্তু একটা গল্পে কিংবা উপন্যাসে যদি মিথের ব্যবহার করতে হয়, যদি সেখানে ইন্টারটেক্সচুয়ালিটি আনতে হয়, জেমস জয়েস যেরকম ইউলিসিস উপন্যাসে এনেছেন সেরকম ভাবে যে করতে হয়, কার্লোস ফুয়েন্তেস ক্রিশ্চিয়ান আনবর উপন্যাসে যেভাবে ইন্টারটেক্সচুয়ালিটি নিয়ে এসছেন সেভাবে করতে, আমাকে পরিশ্রম করতে হবে। ওই ধরনের উপন্যাস 6 মাসে লেখা যাবে না, 1 বছর 2 বছর লাগবে। কিন্তু আমরা পরিশ্রম করি, কথা সাহিত্যে আমরা চর্চা করছি, গল্প উপন্যাস লিখেই আমরা তাড়াতাড়ি লিখে উচ্চ সংখ্যা ছাপা দিয়ে, গল্প উপন্যাস এবং প্রবন্ধ লেখায় আলস্যের জন্য আমরা কষ্ট স্বীকার করতে যাই না বলে আমরা পিছিয়ে আছি। আমাদের যে মনন নেই, আমাদের যে প্রতিভা নেই তা নয়, আমরা পরিশ্রমটা করতে চাই না, এই জন্য আমরা পিছিয়ে আছি। কিন্তু কবিতায় আমরা পৃথিবীর যে কোনো দেশের কবিতার কক্ষ বলে আমি মনে করি। তৃতীয় যে বিষয় নিয়ে আমি মন্তব্য করতে চাই সেটা হলো, মঈন চৌধুরী সাহেব বলেছেন যে আমাদের দেশের যারা সাহিত্য সমালোচনা করেন তা পোস্ট-স্ট্রাকচারিজম, স্ট্রাকচারালিজম, ফেমিনিজম, তারপরে হিস্ট্রিসিজম এসব নিয়ে কোনো আলোচনা করেন না। এখানে বলতে হবে
যে সাহিত্যের দুটো ধারা, একটা ধারা হলো সাহিত্য সমালোচনা, দুটো ধারা। একটা হলো ট্র্যাডিশনাল ধারা, যে ট্র্যাডিশনাল ধারায় এফ.আর. লেভিস সমালোচনা করেছেন, যে ট্র্যাডিশনাল ধারায় আই.এ. রিচার্ডস আপনার সমালোচনা করেছেন, যে ট্র্যাডিশনাল ধারায় মরিস পাউ রচনা করেছে। এরা হলো ট্র্যাডিশনাল। ট্র্যাডিশনালটা কি? সে হলো চরিত্র, বিষয়, প্লট, এইসব নিয়ে আমার সাহিত্য রচনা। সাহিত্য সব প্লটটা কিভাবে হলো, যে ক্যারেক্টারাইজেশন এটা সন্তুষ্ট কিনা, প্লটের সঙ্গে মেলে কিনা। এই আরেকটা যেটা পরে যুক্ত হয়েছে এই ট্র্যাডিশনাল আলোচনার সঙ্গে, সেগুলো দার্শনিক কতগুলো বিষয়। এটা ফরাসি থেকে এসছে, এটা ইংলিশ ট্র্যাডিশন না। দিস ইজ দ্য ফ্রেঞ্চ ট্র্যাডিশন। হিস্টোরিসিজম, স্ট্রাকচারালিজম, পোস্ট স্ট্রাকচারালিজম, ফেমিনিজম, এগুলো ফরাসি ইন্ট্রোডাকশন এডিশন। এখন সাহিত্য সমালোচনা সেই জন্য শুধু সাহিত্যের ভিত্তিতে করলে না, এই সব বিষয় এখানে আনতে হয়। এদিক দিয়ে আমাদের সমালোচকরা পিছিয়ে আছে, আমি তার সঙ্গে এটা স্বীকার করি। যেমন এটা না বললে, সাহিত্য সমালোচনার এই যে দুটো শাখা, এটা যদি আমরা না বলি এবং তারা কিভাবে আসলো না বললে, কিন্তু সাহিত্য সমালোচনায় যে আলোচনা সেটা কিন্তু সম্পূর্ণ হবে না। মঈন চৌধুরীকে ধন্যবাদ জানাচ্ছি, খোরশেদ আলমকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আমার দুঃখ যে আমি আপনাদের আলোচনা শুনতে পারবো না, আমাকে এখনই গাড়ি সংযোগ করতে যেতে হবে। ধন্যবাদ। ধন্যবাদ হাসান ভাই। তবে মঈন ভাই আপনি উত্তর দিতে পারেন, কারণ উনি না শুনলেও আমরা আরো যারা আছে তারা হয়তো শুনবেন, কিছু বলতে পারেন তার বক্তব্যের আলোকে। উনি যে কথাগুলি বললেন, মত এবং অমত দুটোই আমার আছে। আমি দর্শন বললে যদি আমি বলি সক্রেটিস এই কথা বলেছে, প্লেটো এই কথা বলেছে, হাইডেগার এই বলেছে, রাকা এই বলেছে, ওই ফুকো এই বলেছে, তাহলে কিন্তু কাজ হবে না। কারণ ফুকো, দেরিদা, হাইডেগার এদেরকে মাথায় ঢুকতে গেলে এটা খুব সহজভাবে বাংলাদেশের প্রেক্ষিতে ওই দর্শন কিভাবে কাজ করছে সেইভাবে বোঝাতে হবে। এবং যার জন্য আমার ফুকোর দর্শন, যেটা মধ্যে হলো প্রথম জিনিসটাই হলো ফুকোর দর্শনের, যে আমাদের যে ক্ষমতা কাঠামো, পাওয়ার স্ট্রাকচার, তারা পুলিশ, আর্মি, ডাক্তার, আমলা, এদেরকে নিয়ে তারা সমাজকে শোষণ করছে। আমি যদি ফুকো না বলেও যদি বলি মানুষকে, ফুকো নামে এক লোক খালি দর্শন বলেছে, সে বলেছে কাঠামো, আমাদের ক্ষমতা কাঠামো আমাদেরকে শোষণ করছে। কাদের মাধ্যমে? সেখানে মধ্যে হেলথ মিনিস্টার আছে, হেলথ সেক্রেটারি আছে, সেটার মধ্যে পুলিশের আইজি আছে, ডিআইজি আছে। এরা কিন্তু আমাকে ইনকাম ট্যাক্সের কমিশনার আছে, আমাদের ঠিকভাবে আমাদেরকে গাইড করছে না। এখন এইভাবে যদি আমি বোঝাই, তাহলে কিন্তু ওরা ওই ফুকোর দর্শনে খুব সুন্দরভাবে বুঝবে। যদি বলি তেরিজা এই বলেছে ডিকনস্ট্রাকশন, ওরা বুঝবে না হোয়াট ইজ ডিকনস্ট্রাকশন, এবং ডিকনস্ট্রাকশনে যে এরকম বিনির্মাণ হয়, এত বিনির্মাণ তত্ত্ব দিলে সবাই ইন্টারেস্টেড হবে না, পড়বেও না। কিন্তু বিনির্মাণ তত্ত্বটা কি? রোলাবাদ কেন বললেন হোয়াট ইউ রাইট ইজ অলওয়েজ রিটেন, যা লেখা আছে তার থেকে এর বাইরে আমরা যেতে পারবো না। যদি বলি আমার আর আপনার প্যারাডাইম এক না, এটা সহজভাবে কিভাবে বুঝাবো? আমি বলবো যে আপনি ভাই যা দেখছেন আমাকে দেখছেন, তাই না? কিন্তু আমার প্যারাডাইমে আমি কিন্তু আপনাকে দেখছি, আপনার পিছনে একটা ক্যালেন্ডার বা ছবি আছে ঝোলানো দেখছি, হলুদ ব্রাউন কালারের পর্দা ঝোলানো দেখছি, মানে আমি যা দেখছি আপনি যা দেখছেন না। এটা হলো প্যারাডাইম। আমাদের প্রতিটি লোকের প্যারাডাইম আলাদা। এবং একটা জাতির, আপনি যদি চায়নাতে যান তাহলে দেখবেন যে চায়নাতে সবাই একই ধরনের চিন্তা করে, আমেরিকাতে সবাই একই ধরনের চিন্তা, আমার মনে হয় মঈন ভাইয়ের ইন্টারনেট কানেকশনটা একটু দুর্বল হয়ে গেছে আসলে। হ্যাঁ, এটা লাইন কেটে যাচ্ছে।
হ্যাঁ কেটে যাচ্ছে। হ্যাঁ যাই হোক আচ্ছা আমাদের ঠিক দেশে হ্যাঁ আপনি এটা শেষ করে ফেলেন এই মন্তব্যটা, তারপর আমি আরেকজন একটা প্রশ্ন নেবো আর কি। আচ্ছা, তা এটা আমাদের দেশে দেখছি যে আমাদের চিন্তাধারা বিভিন্ন রকম। আচ্ছা ঠিক আছে, আমি এখানে শেষ হ্যাঁ করব। আচ্ছা এখানে আরো আছেন সালাউদ্দিন, সালাউদ্দিন কিছু বলবে, বা কিশোর, সালাউদ্দিন বা কিশোর কিছু বলতে আছে? সালাউদ্দিন হ্যাঁ হ্যাঁ বললে বলেন আগে। সালাউদ্দিন আমাকে কি শোনা যাচ্ছে? মঈন, এই মঈন হ্যাঁ ভাইয়া, হ্যাঁ খোরশেদ শুনতে পাচ্ছ? হ্যাঁ 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 মঈন ভাই অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আসলে আমি আমি নিজেকে ভীষণ এখন ঋদ্ধ মনে করছি যে আপনার কাজগুলোর সঙ্গে, মানে এটা স্বীকার করতে বাধা নেই। আপনি নিজেও জানেন যে, নিজে বলেওছেন যে আসলে আপনি যে বিষয়গুলোতে মনোযোগ দেন সেই বিষয়গুলোতে সবাই আমাদের অঞ্চলে অন্তত আগ্রহী হন না, যেটার আবার একটু ভিন্ন ব্যাখ্যা হাসনাত ভাইও দিয়েছেন এবং সেটাও ঠিকই আছে। মানে আমি আমি জাস্ট শুধুমাত্র কৃতজ্ঞতাটা প্রথমে জানাতে চাইছি যে আপনি রাজি হয়েছেন কথা বলতে। সাধারণত বোঝা গেল আপনি একটু একাকিত্ব, নিঃসঙ্গতা এগুলো এনজয় করেন, কিন্তু ওইটুকু সদয় হয়েছেন আপনি যে আপনার ভাবনাগুলো আমাদের সঙ্গে ভাগাভাগি করে নিয়েছেন। একটা জিনিস আমি অনেকগুলো নোটস নিয়েছি, কিন্তু মনে হলো যে ওগুলো নোট নেয়ার জন্য নিজে পড়ে দেখবার জন্য নেওয়া, ওটা শেয়ার করবার মতো ওইরকম কিছু না, উল্লেখ্য কিছু না। কিন্তু আমি একটা নিয়ে আমার বরং দুশ্চিন্তাটা একটু বলে দিতে চাইছি, এবং এখানে নিশ্চয়ই এটার জবাবও আছে। অথবা মানে আপনি শেষ দিকে যেটা বললেন যে ভীষণ হতাশ, অসুবিধা, নানান রকম সমস্যা এবং সম্ভাবনাহীনতা, এগুলো আমরা তো আসলে আপনাদের সাধারণ পাঠকরা বা সাধারণ মানুষ যারা সমাজে আছি, আমরা কিন্তু আপনাদের কাছেই তাকিয়ে থাকি, আপনাদের দিকেই তাকিয়ে থাকি, এবং এবং কোনো না কোনো ভাবে একটা নেতিবাচক নেতিকে নিয়ে লিখতে লিখতে সেখান থেকেও কিন্তু আমাদের জন্য, সাধারণ মানুষের জন্য, সাধারণ পাঠকদের জন্য, ভবিষ্যৎ প্রজন্মের জন্য আপনারা কিন্তু আশার আলো ইনডিরেক্টলি হলেও দেখাবেন। তো আপনি নিশ্চয়ই যেটা বলেছেন সেটা বলেছেন, কিন্তু আমি তারপরেও মনে হয় যেন প্রচ্ছন্ন কোনো ভাবেও আপনাদের কাছ থেকে, আপনার এবং আপনাদের কাছ থেকে আমরা আসলে আশার আলোই দেখতে চাই। এটা নিশ্চয়ই অন্য শ্রোতা যারা আছেন তারা হয়তো বিশদভাবে বলবেন। আমি শুধু আমার মানে দুশ্চিন্তা এবং আশা দুটোই বললাম। ধন্যবাদ। আচ্ছা আমি একটু বলবো এই প্রেক্ষিতে। হ্যাঁ হ্যাঁ অবশ্যই। আসলে আমি শুনতে পাচ্ছি, নিরাশ, কিন্তু তারপরে আমি লিখছি, তারপরে আছি। আমি তো দেশ ছেড়ে, আমার তো কিন্তু পাসপোর্ট আছে বাইরের, আমি তো বিদেশে গিয়ে সেটেল এখনো করিনি। আমি তো এখনো মানে আমার ছেলে ঢাকাতে একটা ইউনিভার্সিটির প্রফেসর, একটা কোম্পানির ডিরেক্টর, সে তো এখনো বাইরে গিয়ে, যদিও সে সেটেল করতে পারে যে কোনো মুহূর্তে। অতএব আমি আশা করি দেখি, কিন্তু আমি এখনো লিখছি। নিশ্চয়ই এখন আমার লেখা কিন্তু বন্ধ করিনি, এবং কিন্তু আমি আরো দুঃখের কথা বলি, আমি যা লিখতে চাই আমি তা লিখতে পারি না। এতে দুঃখ কি হতে পারে বলেন? আমি যদি মানে এগুলো কেটে কেটে আসছে তো সব শুনতে পাচ্ছি, কিন্তু বুঝতে পারছি, আজ করতে পারছি যে আপনি পজিটিভ কিছু বলেছেন। এটা না, আমি মনে হচ্ছে, আমার মনে হয় আপনি বলতে চাচ্ছেন যে আমাদের বাক স্বাধীনতার কথা বলতে চাচ্ছেন, যে আপনি যেটা লিখতে চাচ্ছেন বা যেসব, সেটাই অনেকটা তাই। আমি ঠিক বুঝতে পারলাম না ওটা। না আপনি বলেছিলেন, তবে একটা জিনিস ছোট্ট করে বলা যায় যে হাসনাত ভাই সামান্য করে এবং আপনি বিশদ করে বললেন যে আলোচনাগুলো হওয়া উচিত একজন থেকে আরেকজন। আপনি যেমন বললেন যে স্ত্রীর সঙ্গে না বলে এরকম অন্য কারোদের সঙ্গে মিনিং, কারোর সঙ্গে মিনিং অর্থপূর্ণভাবে শেয়ার করা, সেই কাজটা কিন্তু খোরশেদ করে যাচ্ছে, এবং আপনি রাজি হয়েছেন বলে আমরা এই কাজগুলোকে এগিয়ে নিয়ে যেতে পারি। এটাও কিন্তু একটা ভীষণ রকম আশার
ব্যাপার নিশ্চিত এটা এটা এটাও আমি বলছি প্লিজ। ধন্যবাদ সালাউদ্দিন। আমি কিশোর ইমদাদকে এবার তার প্রশ্ন করার জন্য, তার মন্তব্য করার জন্য বলছি। আর সালাউদ্দিন অন্যরা এটা মাইক্রোফোনটা বন্ধ করে দিতে পারে এখন। কিশোর। হ্যাঁ খোরশেদ ভাই, থ্যাংক ইউ। মানে আপনার এই ধরনের একটা আয়োজন করার জন্য, এবং আমি মনে করি যে প্রতি বৃহস্পতিবারে যদি এরকম আয়োজন করেন তাহলে আমরা এখানে জয়েন করতে পারি। আমি আসলে আমার বন্ধু বান্ধব নিয়ে একটু বলি। আমার আদনানকে তো জানেন যে হি ইজ এখানে প্রফেসর আর্কিটেকচারে, এই ফুকো এবং বিভিন্ন ফিলোসফিক্যাল ইয়ে নিয়ে ওদের প্রায় আমাদের মধ্যে কিন্তু একটা আলোচনা হয়। আমরা কিন্তু ক্যাডেট কলেজে পড়াশোনা করেছি। আমি বলবো যে ফৌজদারহাট ক্যাডেট কলেজে আমাদের সময়ের তুলনায় আমরা প্রিমিয়াম স্কুল আর কি, আমরা খুবই সৌভাগ্যবান যে ওরকম একটা প্রতিষ্ঠানে পড়ার সুযোগ পেয়েছি। কিন্তু ওই প্রতিষ্ঠানেই আমি আমাদের ধরেন 50 জন বা 55 জন এক একটা ব্যাচে ভর্তি, তার মধ্যে কিন্তু 15 থেকে 20 জন অলমোস্ট স্ট্যান্ড করা, খোরশেদ ভাই নিজেও স্ট্যান্ড করা, খুব ভালো ব্রিলিয়েন্ট স্টুডেন্ট বলবো। কিন্তু ওই স্কুলে থেকে আমরা বলেছি আচ্ছা যে ফাসওয়া ট্রুফোর নাম শুনেছে বা ফাসবাইন্ডারের ছবি দেখেছে কয়জন? আমরা সর্বসাগরে 5 জনকে বের করতে পারছি, 5 জন। মানে আমি তখন জিজ্ঞেস করলাম যে এই দুরবস্থা কেন? মানে আসলে আমাদের এডুকেশন সিস্টেমটাই কিন্তু ওই জিনিসটা মানে তুলে আনতে পারেনি। আব্দুল্লাহ আবু সাইদ অনেক চেষ্টা করেছে ওনার ওই যে বিশ্ব সাহিত্য কেন্দ্রের মাধ্যমে একটা পাঠক গোষ্ঠী তৈরি করা, যে লিটারেচার যদি না পড়ে মানুষ, আমি যেমন বিস্তারে আমি আমার অর্গানাইজেশন, আমাদের ওল্ড ফৌজান অ্যাসোসিয়েশন আর কি, এক্স ক্যাডেট অ্যাসোসিয়েশন থেকে আমি বলেছিলাম বিস্তারের মতো একটা অর্গানাইজেশনকে আরো বেশি আমাদের সাপোর্ট দেওয়া দরকার। আমি কিন্তু আমার সহকর্মীদের কাছ থেকে এই সাপোর্টটা পাই নাই। কারণ কি, একটা কম্প্যাশনের সোসাইটির জন্য যে ধরনের এডুকেশন সিস্টেম দরকার সেটা আমরা বিল্ড আপ করতে পারি নাই, আমার পূর্বসূরীরাও পারে নাই, আমরা পারি নাই। আমাদের এডুকেশন সিস্টেমে কিন্তু মানে কোনো ফিলসফি, আমার মেয়ে কিন্তু ফিলসফি এবং সাইকোলজিতে মেজর করছে। কেন? বিকজ আমি ফৌজদারহাটে করছি এবং আমি তাকে ফুল সাপোর্ট দিচ্ছি, আমাকে তাকে টিউশন ফি পর্যন্ত দিতে হচ্ছে। হ্যাঁ, এবং সে ফিলসফিতে খুবই ভালো করছে এবং যেসব বই পড়ে আমিও কিন্তু সেই বই পড়ার সুযোগ হয়নি, সে পার্ডু ইউনিভার্সিটিতে পড়ে। তো এখন আমাদের সমাজ, আমরা সাবসিস্টেন্ট একটা ইকোনমিক সোসাইটি, আমাদের মানে অ্যাসপিরেশন অফ আওয়ার প্যারেন্টস ডাক্তার হবে অথবা ইঞ্জিনিয়ার হবে। যে কারণে খোরশেদ ভাই ইঞ্জিনিয়ার হয়েছে, কিন্তু উনি হইতে চেয়েছে একজন লিটারেচারের লোক আজীবন, এটা আমি জানি, আমি বিশ্বাস করি। কিন্তু উনি ওই বোঝাটা নিয়েছে, ওনার প্যারেন্টস এর যে আশার যে বোঝা। আমার অনেক বন্ধু আছে যারা অন্য কিন্তু তাকে ডাক্তার হইতে হয়েছে, ওই ডাক্তারের বোঝাটা নিয়ে তাকে চলতে হচ্ছে। এইটা দিস ইজ দা আমাদের এডুকেশন সিস্টেম, আমাদের প্যারেন্টসদের এক্সপেকটেশন। কারণ সাবসিস্টেন্ট ইকোনমিতে প্রথমে আমার খাওয়া দাওয়ার মানে জীবিকার জন্য আমাকে আমার সমস্ত আশা, আমার হোপ, আমি কিসে ভালো সেগুলো বিসর্জন দিয়ে আমাকে ডাক্তার অথবা ইঞ্জিনিয়ার হইতে হবে তকমা। আমি যখন বললাম যে আমি ব্যবসা প্রশাসন নিয়ে পড়বো, তখন ভাই মানে আমাদের সোসাইটি কেউ যদি বলে যে আমি ইতিহাস নিয়ে পড়বো, দর্শন নিয়ে, তখন কি বলবে? ওই ছেলেটা গোল্লায় গেছে। আমার 5টা ছেলে, তার মধ্যে একটা ছেলে চলে গেল, মানে কোনো ওই ছেলেটার উপর কোনো আশা ভরসা নাই প্যারেন্টসের। সো দিস ইজ আওয়ার ইকোনমিক সিস্টেম বিকজ অফ আওয়ার সাবসিস্টেন্ট ইকোনমি। আপনি যেটা বললেন যে বাঙাল যেই আমাদের যেই ইতিহাস, মানে আমাদের যে ইতিহাস, সেখানে আপনি এখন থেকে 150 বছর আগে পিছিয়ে গেলে দেখবো যে নেংটি পড়া লোকজন, হ্যাঁ, খালি গায়ে ব্রিটিশদের ওখানে কাজ করতেছে, তাবেদারি করতেছে। হ্যাঁ, ওইখানে খান বাহাদুর, রায় বাহাদুরের জয় জয়কার। হ্যাঁ হ্যাঁ, কিন্তু তারা একটা পরাশক্তির লেজুর, তাদেরকে আমরা পূজা করি, মানে ব্যক্তি পূজার দেশ সেটা। তো এই জিনিসগুলো আমাদের মানে লিগ্যাসি, দিস আর দ্য লিগ্যাসিস আমরা নিয়ে আসি। কিন্তু আমি এটা হতাশ না এই কারণে যে এডুকেশন সিস্টেমে আস্তে আস্তে এই জিনিসগুলো আসবে, নিশ্চয়ই আসবে। আরো আমার একটা একটা প্রজন্ম বিদেশে চলে গেছে। এখন যদি বলতে পারে যে একটা লোক বলতে পারে আমার মেয়ে অস্ট্রেলিয়া থাকে এবং মেয়ের জামাই এরকম, সে কিন্তু খুব গর্ববোধ করে। কিন্তু যদি বলে যে বাংলাদেশে আছে সে, তাহলে কিন্তু তার জন্য এটা ইটস নট এ কোনো প্রেইজ ওয়ার্দি কিছু না। তো ওইরকম একটা মানে মানে এর মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। আমার মনে হয় এটা কেটে যাবে, এই সাবসিস্টেন্ট আমাদের ইকোনমিক ডেভেলপমেন্টের সাথে সাথে শিক্ষার প্রসার যখন আরো আসবে, হ্যাঁ, তখন নিশ্চয়ই আমরা মানে এই অবস্থাটা কাটায় উঠতে পারবো। কিন্তু তারপর আমি বলবো যে আব্দুল্লাহ সাইদ যেরকম বিশ্ব সাহিত্য কেন্দ্র করেছে, খোরশেদ ভাই যেরকম বিস্তার করেছে, এরাও কিন্তু এই ধরনের আরো অর্গানাইজেশন হওয়া দরকার, আরো লোকের পার্টিসিপেট করা দরকার। এবং এটা যত বেশি হবে
কোন সোসাইটিতে আমি মনে করি না আমেরিকাতেও মানে 2 to 3% বা 5% এর বেশি ফিলোসফি বা সাইকোলজি নিয়ে পড়াশোনা করে, কিন্তু তারপর ওদের সোসাইটিতে অ্যাটলিস্ট 15-20% লোক আছে যারা সত্যি সুশিক্ষিত, যারা ভালো সিনেমা দেখে, ভালো লিটারেচার পড়ে, বই বিক্রি হয়, বইয়ের দোকান আছে বড় বড়। আমাদের এখানে একটা মাত্র দোকান, পাঠক সমাবেশ, আর তো কোনো বইয়ের দোকান দেখি না। প্রকাশকরা সব এজেন্ট, আপনি যেটা বলছেন যে সমালোচনা তৈরি হয় নাই বিকজ অফ দা মানে কোনো মানে এটার প্রণোদনা নাই এই বিষয়ে। এখান থেকে এটাকে যে একটা ভালো সিনেমা কেন তৈরি হচ্ছে, সিনেমা থেকে ইনকামের ব্যবস্থা নাই, পরিবেশকরা সব খেয়ে ফেলে। মানে ইটস লাইক এ করাপ্টেড, একটা করাপশন যেভাবে রন্ধনে ঢুকে গেছে বিকজ অফ দ্য সাবসিস্টেন্ট ইকোনমিক কারণে। তো সেই অবস্থাটা আমরা কাটিয়ে উঠতে পারলে আমার নিশ্চয়ই আমরা, আমার মনে হয় সামনের দিকে ভবিষ্যৎ সেটাই। ঠিক আছে, হ্যাঁ, অনেক ধন্যবাদ কিশোর তোমাকে। মঈন ভাইয়ের কাছে একটা প্রশ্ন এসছে ইয়ে থেকে, আমাদের যে ফেসবুক লাইভ হচ্ছে ওখানে সৈয়দ কামরুল হাসান, উনি গল্পকার, কথা সাহিত্যিক, উনি একটা মন্তব্য করেছেন যে ডিজিটাল যুগে কি হতে পারে আগামী দর্শন ও সাহিত্য ভাবনা। এই যে ডিজিটাল যুগ, এই যুগে কি হতে পারে আগামীর দর্শন ও সাহিত্য ভাবনা? আগামীর দর্শন ও সাহিত্য ভাবনা, আপনি কি প্রশ্নটা কি বোঝা যাচ্ছে? মানে কি ডিজিটাল যুগে দর্শন ভাবনা বা সাহিত্য ভাবনা? এখন হ্যাঁ, এটা একটা ভালো প্রশ্ন। হ্যাঁ, ডিজিটাল যুগে কিভাবে কি হতে পারে আগামী দর্শন ও সাহিত্য, এই তো? হ্যালো, হ্যাঁ, আচ্ছা। এখন আসলে ডিজিটাল হলো একটা ট্রান্সমিশন মিডিয়া। ডিজিটাল কিন্তু আপনার মনের সাথে ইজ নট কানেক্টেড, আপনার ব্রেনের সাথেও আপনি ইউ আর নট ওয়্যার্ড, আপনি ওখান থেকে কোনো সিগন্যাল পাচ্ছেন না। আপনার ডিজিটাল সিগন্যাল হলো ইজ এ মোড অফ কমিউনিকেশন অ্যান্ড স্টোরেজ। এখন আপনার শিল্প, আপনার যে একজন ছবি আঁকবে সে কিন্তু ক্যানভাসে ছবি আঁকতে হবে অথবা ডিজিটালি আঁকতে পারে। যে ভাস্কর্য করে সে একটা হাতুড়ি দিয়েও করতে পারে, আবার ডিজিটাল হ্যামার দিয়েও করতে পারে। এখন আমার প্রশ্নটা হচ্ছে, আমার কথাটা হলো যে ডিজিটাল সিস্টেম বা ডিজিটাল প্রসিডিওর কোনো অবস্থাতেই আমাদের মনন, আমাদের চেতনা, চৈতন্য এগুলিকে ইনফ্লুয়েন্স করবে না। সৃষ্টি হবে, সৃষ্টির প্রকাশ কোন মাধ্যমে হবে কিংবা কোথায় স্টোর হবে, সেটাকে হার্ড ডিস্ক হবে নাকি বই হবে নাকি অন্য কোনো মেথড, হয়তো দেখা যাবে হার্ড ডিস্কও থাকবে না, আরো কিছু অন্য কিছু হয়ে যেতে পারে। তা আমাদের সৃষ্টির জগৎকে আমার মনে হয় ডিজিটাল ইয়েতে কোনো ইনফ্লুয়েন্স করবে না। দর্শনের ক্ষেত্রে দর্শন কিন্তু আমরা যত হাইডেগার, ফুকু, রাসেল, নাগেশ ভট্ট, দিং না যাই বলি না কেন, দর্শনের নামগুলি ইম্পর্টেন্ট না। দর্শনটা হলো আমরা সামাজিকভাবে বা আমাদের জনগণ সবাই মিলে কি চিন্তা করছি এবং কি করব, এবং আমাদের চিন্তাগুলি কি সঠিকভাবে হচ্ছে না হচ্ছে না। যদি আমাদের দর্শন জানা থাকে, যে একটু আগে ইয়ে বলে গেলাম, আমরা ভুলে গেলাম, যাই হোক, যে এই যে আমাদের ছেলে পেলে শিক্ষা ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থা কি হওয়া উচিত, এটা কিন্তু একটা ফিলোসফির উপর ভিত্তি করে হওয়া উচিত। এটা কোনো দর্শন যদি থাকে, আমার কতজন দার্শনিক দরকার হবে, কতজন ইঞ্জিনিয়ার দরকার হবে, তার উপর প্ল্যানিং করা দরকার। অতএব আমার মনে হয় না যে ডিজিটালাইজেশন উইল আপনার ক্রিয়েটিভিটি এবং আপনার প্রকাশকে ইনফ্লুয়েন্স করতে পারে। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। আরেকটা মন্তব্য করেছেন দিলওয়ার হাসান, তিনি অনুবাদক, মূলত অনুবাদক, গল্প লেখেন। তিনি শুধু বলেছেন যে আত্মকথা প্রকাশ করুন, আপনার যে পাণ্ডুলিপি আত্মকথা সেটার প্রকাশনা চাইছেন তিনি আর কি। আশা করি সেটা আমি করব, আশা করছি। আচ্ছা, ঠিক আছে। আর কারো কোনো মন্তব্য আছে এখানে? মাহিয়া কিছু বলতে যাচ্ছে? মাহিয়া?
মাহিয়া কিছু বলবে না? মাহিয়া শুনতে পাচ্ছে না। তাহলে আমরা ধীরে ধীরে শেষ পর্বে যাই। যদি আর কারো কোনো মন্তব্য থাকে করে নিতে পারে এই সুযোগে, তা না হলে আমরা মঈন ভাইয়ের একটা লেখা শুনবো, লেখা শুনে অনুষ্ঠানটা আস্তে আস্তে গুটিয়ে নেব। সালাউদ্দিন কোনো মন্তব্য? আচ্ছা, এখানে সৈয়দ কামরুল হাসান আরেকটা মন্তব্য করেছে যে আপনি যে একটু হতাশ, এটা তাকে একটু পীড়িত করছে আর কি। এখন আপনি তার পীড়া লাঘব করার জন্য কিছু বলা যেতে পারে কিনা? আচ্ছা, না আমি যে হতাশ, আসলে হতাশা প্রকাশ করাও কিন্তু একটা অবদমন দূর করার উপায়। হ্যাঁ, ঠিক বলেছেন, তাই না? আমি যে হতাশ এই কথা কিন্তু আমি আর কাউকে এই গত 5 মাসে আপনাদের সাথে কথা বলা ছাড়া আমার হতাশা আর কারোর কাছে প্রকাশ করতে পারিনি। অতএব আজকে আমার হতাশা প্রকাশ করার ফলে আমার হতাশা কিছুটা কমলো। অতএব এক ধরনের আত্মচিকিৎসাও হলো একটা আর কি। হ্যাঁ, এক্স্যাক্টলি। আমি কথা বলতে চাই, কথা বলে আমার হতাশা কমাতে চাই। এটা আমার যেরকম হতাশা, প্রতিটি বাড়িতে হতাশা আছে, প্রতিটি ঘরে হতাশা আছে। নিশ্চয়ই। হ্যাঁ, আর তাছাড়া এই যে আছেন এটা জোর করে একটা আশার বাণী শুনিয়ে দেওয়া, যে সমাজতান্ত্রিক বাস্তবতায় ছিল শেষ করতে হবে একটা আশা দিয়ে, একটা লাল ঝান্ডা দিয়ে, ওই যান্ত্রিক আশাবাদেরও আসলে কিন্তু সত্যিকার অর্থে কোনো মূল্য নেই। এটা যদি একটা ব্যাখ্যা থেকে, বিশ্লেষণ থেকে বুঝে শুনে আমরা একটা তত্ত্ব দিয়ে, তথ্য দিয়ে যদি সেটাকে আমরা সমর্থন করে আশাবাদ ব্যক্ত করতে পারি, সেইটার একটা মূল্য আছে আমি মনে করি। এবং আপনি যেভাবে শেষ করলেন এটা আমি মনে করি আসলেই ভালো কথা। আমাদের মনের হতাশা পুষে রাখার চাইতে সেই হতাশা প্রকাশ করাটা অনেক বেশি জরুরি, বলতে হবে। সেটাই বরং আমাদেরকে আর একটু আশার দিক থেকে উজ্জীবিত করবে। আর উনি এর আগে যে উত্তর দিয়েছেন, উনি তো এত কিছুর পরে দেশ ছেড়ে যাচ্ছেন নি, তিনি তো লেখা থামিয়ে দিচ্ছেন না, তিনি তো লিখে যাচ্ছেন। সেইটাই তো। অনেক ধন্যবাদ সবাইকে আসার জন্য। আমরা শেষ করব, তবে তার আগে আমরা মঈন ভাইয়ের কাছ থেকে একটা ছোট্ট লেখা শুনবো আর কি। তার সম্প্রতি রচিত কোনো একটা লেখা তিনি পাঠ করে শোনাবেন। আমি কবিতা পড়ছি। আমার কিছুদিন খুব বৃষ্টি হয়েছিল, প্রচন্ড বৃষ্টি, বৃষ্টির পরে বন্যা। ওই বৃষ্টির সময় লেখা একটা কবিতা। বৃষ্টিকেই বলছি, এই বৃষ্টি, এই দুপুর বেলায় তুমি আবার এলে। আজ মনে হয় ভালোবাসার সমুদ্র নিয়ে এসেছো, হঠাৎ প্লাবনে ভাসিয়ে দিচ্ছ সব। কি যে তুমি আমার বাগানের ফুলের পাপড়িও অযথা ঝরিয়ে দিলে। শোনো বৃষ্টি, একটা কাজ করতে পারবে? আমাদের সব বাগানের আশেপাশে কতক ডাইনি আর দানব এসে বাসা বেঁধেছে। ওরা বলছে বাগান তাদের বাবার আমল থেকে। তুমি কিছু করতে পারবে? আমরা সবাই আমাদের বাগানের জন্য কাঁদি। বৃষ্টি মেয়ে, তুমি বঙ্গোপসাগর চেনো? যদি চেনো তাহলে এই ডাইন আর দানবদের ভাসিয়ে নিয়ে যাও জলজ মৃত্যুর দ্বীপে। আমরা আমাদের বাগানের রুমঝুম শুনে ভিজি। তুমি ইচ্ছে করলে ভালোবাসায় দু একটা ফুলের পাপড়ি ছড়াতে পারো। বাহ 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 বাহ, চমৎকার। আমি একটা ডিজিটাল করতালি দিলাম এখানে, আর বাকিরা যদি একটা সত্যিকার বাস্তব করতালি আমরা দিতে পারি আর কি মঈন ভাইয়ের জন্য। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আমরা আজকের মতো অনুষ্ঠান এখানে ইতি টানবো। মঈন ভাইয়ের বাসার পেছনে তুমি দেখতে পাচ্ছ অনেক যারা আছেন, অনেকগুলো দেখা যাচ্ছে অ্যান্টিক, নটরাজ, পোড়ামাটি এবং অনেক চিত্রকলা। তো এই একটা স্বাদ নিয়ে, এই আবহ নিয়েই আমরা একটা সুন্দরের, একটা শুভ এবং একটা স্বপ্নের আবহ নিয়ে আজকের অনুষ্ঠান শেষ করতে চাই। মঈন ভাইকে ধন্যবাদ যারা আপনার সঙ্গে যুক্ত হয়েছেন। আমরা আশা করব সালাউদ্দিনও আপনাকে এখানে একটা থামস আপ দিয়েছে এবং একটা করতালি দিচ্ছে ডিজিটালি আর কি। আশা করব আগামী বৃহস্পতিবার সন্ধ্যা 7:30টায়
এমনি আরো একজন বিশিষ্ট অতিথিকে নিয়ে আমরা ফিরে আসবো। আচ্ছা, অনেক সবাইকে আমাদের সঙ্গে চাই। আমি শুধু একটা কথা বলে যাচ্ছি, মানে কিশোর সম্পর্কে সৈয়দ কামরুল হাসান এটা মন্তব্য করেছেন যে কিশোরের আলোচনা খুব ভালো লাগলো আর কি, সেটা অবশ্যই খুব ভালো। তো সবাইকে ধন্যবাদ, শুভরাত্রি। আপনাদের সবাইকে ধন্যবাদ, যারা আমার কথা শুনলেন, আলোচনা করলেন, সবাইকে অনেক ধন্যবাদ। এই দুর্দিনে করোনা ভাইরাসের সময়ে আপনাদের সাথে কথা বলে আজকে আসলে হতাশা প্রকাশ করে আমি অনেক আশাবাদী হয়ে উঠছি। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকেও ধন্যবাদ। শুভরাত্রি সবাইকে। হ্যাঁ।